হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গত ক্লাস পর্যন্ত আমরা যে টপিকটা পড়ছিলাম সেটা হচ্ছে বৃষ্টি সাঁতার অঙ্ক। সো এরপর আমাদের ভেক্টরের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট। এই দুটো টপিক যেটা আছে, এই দুটো টপিকের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন মানে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট সবাই করতে পারে, সবাই করতে পারবা। এটা করা এত বেশি কঠিন না, খুবই সহজ, দেখে দেখে জাস্ট উত্তর করবা এরকম। কিন্তু এটার যে ফিজিক্যাল মিনিং বা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি, এই জিনিসটা বোঝাটা টাফ। যখনই এই জিনিসগুলো বুঝতে পারবা তখনই দেখবা যে ফিজিক্সের ভালো লাগতেছে, ফিজিক্সটা পড়তে তোমাদের মজা লাগতেছে। ওকে, সো এই দুটো টপিক থেকে প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে অনেক প্রশ্ন আসে, ডিইউতে প্রশ্ন আসে, প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে অনেক এমসিকিউ আসে এখান থেকে, এবং বোর্ডেও অনেক সৃজনশীল আসে। সো টপিকটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড ইনশাল্লাহ এই একটা ক্লাসের মাধ্যমে তোমাদের এই ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট থেকে যত প্রশ্ন আসবে, এটা এইচএসসি হোক, কলেজের পরীক্ষা হোক, এমসিকিউ হোক কিংবা সিকিউ, প্রত্যেকটা তোমরা খুব সুন্দর করে উত্তর করতে পারবা। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আজকের ক্লাসটা। সো আজকে আমরা প্রথমেই গত ক্লাসে যে আমরা বৃষ্টি সাঁতার পর্যন্ত পড়ছিলাম সেখান থেকে একটা বোর্ড প্রশ্ন সলভ করে আসি, যেটা গত ক্লাসে করানো হয়নি। ঢাকা বোর্ড 2023-এ এই প্রশ্নটা আসছে। এই টপিকটা শেষ করে তারপর আমরা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট ওই টপিকটাতে যাব। সেখান থেকে খুবই সুন্দর সুন্দর কনসেপ্ট পড়বো, ম্যাথ করবো, অ্যান্ড মানে ম্যাথগুলো সহজ কিন্তু জিনিসটাকে ফিল করাবো তোমাদেরকে খুব সুন্দর করে। ওকে, সো এখানে আসো, কি বলছে, একটা গাড়ির পেছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে আছে। তার মানে এই জায়গাতে তোমাদের একটা সিনারিও দেওয়া যে একটা গাড়ির, মনে করো এই গাড়ির ছাদ হচ্ছে এইটা। ওকে, এই গাড়ির ছাদ হচ্ছে এইটা, অ্যান্ড গাড়িটা মনে করো এইটা, এটা হচ্ছে গাড়ির পিছনের কাজ, এটা গাড়ির ছাদ, অ্যান্ড এটা গাড়ির সামনের কাজ। ঠিক আছে, এখানে দুটা চাকাও তুমি আঁকাইতে পারো, নো প্রবলেম। সো এটা হচ্ছে মোটামুটি তোমার গাড়ি। বলছে এই যে পিছনের কাজটা এটা ছাদের সাথে 30 ডিগ্রি কোণে আছে। তার মানে তোমাকে এই জিনিসটা বলছে যে এই রেখাটা বা এই কাজটা, ধরি নেই গাড়িটা সামনের দিকে যাচ্ছে, সো এই কাজটা ছাদের সাথে 30 ডিগ্রি কোণে আছে। ওকে, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তাইলে আমরা বলতে পারবো না যে আমাদের যে কাজটা আছে এই কাজটাকে যদি আমি হরিজন্টাল একটা লাইন মানে আনুভূমিকের সাথে যদি একটা অ্যাঙ্গেল নির্ণয় করি, সেটা তো 30 ডিগ্রি হবে। তার মানে আমরা এই জিনিসটা বুঝে গেছি, মানে এইটুকু থেকে, যে একটা গাড়ির যে পিছনের দেয়ালের যে কাজটা আছে বা পিছনের যে কাজটা আছে, ওই কাজটা তোমার ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আছে বা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে। তার মানে আমি যদি এখানে একটা অক্ষ আঁকাই, এটা মনে করো ওয়াই অক্ষ, এটা মনে করো এক্স অক্ষ, তাহলে গাড়ির যেই পিছনের জানালাটা আছে বা পিছনের কাজটা আছে, এটা দেখতে হবে এইরকম। আমার সাথে কি তোমরা একমত কিনা একটু জানাও, কমেন্টে জানাও যে একমত কিনা। যদি একমত হও তাহলে একমত লেখো। পিছনের যে কাজটা, এই কাজটা এরকম একটা পজিশনে থাকবে যেটার অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আমার সাথে একমত? ঠিক আছে, ভালো কথা। তার মানে প্রথম লাইন থেকে গাড়ির যে ইন্টারপ্রিটেশনগুলো আছে ওইগুলো আমরা দেখে ফেলছি। এরপর কি দেখি, এখানে ভেক্টর ফর্মে দেওয়া আছে, আমাদের খুব সহজে বের করতে পারবে এগুলা। লোকের বেগ বা গাড়ির বেগ দেওয়া আছে L89, তার মানে আমরা জানি যে আমাদের VM ওটা দেওয়া হচ্ছে 89, এবং বৃষ্টির বেগ -12J, ডিরেক্ট ভেক্টর ফর্মে দেওয়া আছে, সেটা হচ্ছে -12J। আমরা জানি যে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগটাই মূলত ওই দিক থেকে বৃষ্টি আসতেছে এটা দেখবে। তার মানে আমরা নির্ণয় করবো VR উইথ রেসপেক্ট টু ম্যান, সেটা হয়ে যাবে VR - VM, রাইট? যার সাপেক্ষে নির্ণয় করতেছো তাকে বিয়োগ করতে হয়। তার মানে এখানে যেটা তুমি আলটিমেটলি পেয়ে যাবা সেটা হচ্ছে -18I - 12J। তাইলে আমাকে বলো, এই যে লোকটা বৃষ্টিটা আসতেছে দেখবে, এই বৃষ্টিটা সামনের থেকে আসতেছে দেখবে নাকি পিছন থেকে আসতেছে দেখবে, বলো তো? এই জিনিসগুলা গত ক্লাসে বা এর আগের ক্লাসে পড়াইছি যে যখন এক্স এর কম্পোনেন্টটাও নেগেটিভ, ওয়াই এর কম্পোনেন্টটাও নেগেটিভ, তখন এটা সামনের দিক থেকে আসতেছে। ব্যাপারটা এরকম যে এটা যদি তোমার অক্ষ হয়, এক্স এর কম্পোনেন্ট নেগেটিভ মানে পিছনের দিকে, ওয়াই এর কম্পোনেন্ট নেগেটিভ মানে এই দিকে। তার মানে আলটিমেটলি এদের লব্ধিটা হবে বা দুইটার একসাথে হবে হচ্ছে এই দিক বরাবর, যেটা হচ্ছে সামনের দিক থেকে বৃষ্টিটা আসবে। ওকে, সো আমরা বুঝে গেছি যে আমাদের যে বৃষ্টিটা আছে, এই বৃষ্টিটা যদি এই কালার হয়, এটা সামনের দিক থেকে এরকম ভাবে কোনো একটা ভাবে আসতে পারে, তাই না? এই রেখা অনুযায়ী পড়বে, এই রেখা অনুযায়ী বৃষ্টিটা আসবে, বুঝতেছি এটা। ঠিক আছে, এখন আমাদের এই অ্যাঙ্গেলটা বের করতে হবে যে বৃষ্টিটা যে পড়তেছে কত অ্যাঙ্গেল করে আসতেছে। সো প্রথম কথা, গ নাম্বারে চাইছে গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে। তার মানে সে কত বেগে আসতে দেখবে, ওই বেগটা তোমার কাছে চাইছে। সে তো আসতে দেখবে এই বেগে, তাই না? এখন এটার মান নির্ণয় করতে বলছে। তার মানে তোমার গ নাম্বারের জন্য উত্তরটা হচ্ছে হলো √18² + 12², যেটা আসবে হয়তো 21.5
63 করে দেখো তো তোমরা ক্যালকুলেটরে সেম আসে কিনা। তার মানে লোকটা দেখবে যে এত বেগে বৃষ্টিটা আসতেছে। ওকে, প্রথম কথা বলো মিলছে কিনা, মিললে বলো ইয়েস মিলছে। ঘ নাম্বারে বলছে উদ্দীপকের গাড়ির পিছনের গ্লাস ভিজাতে পারবে কিনা। সো এটার জন্য আমাদের বৃষ্টি কত কোণে আসতেছে সেটা বের করতে হবে, তাই না? বৃষ্টি কত কোণে আসতেছে সেটা বের করতে হবে। আমরা বৃষ্টির কোণটা ভার্টিক্যাল বা উলম্বের সাথে বের করে তারপরে আমরা বের করব যে পিছনের গ্লাস ভিজাবে নাকি ভিজাবে না। তাহলে উলম্বের সাথে কোণটা কত হবে? টেন থিটা এই কষ্ট হচ্ছে ওয়াই বাই এক্স না করে আমরা উলম্বের সাথে যখন কোণ নির্ণয় করি আমরা এক্স বাই ওয়াই করি। তার মানে এক্স কম্পোনেন্ট ডিভাইডেড বাই ওয়াই কম্পোনেন্ট। আমরা কিন্তু মাইনাসটা বসাই নেই, কারণ আমরা জানি যে বৃষ্টিটা সামনের দিক থেকে আসতেছে বা এই যে ফার্স্ট কোয়াড্র্যান্ট থেকে থার্ড কোয়াড্র্যান্টের দিকে এইরকম ভাবে যাবে। এটা আমরা আলাদাভাবে এই ভেক্টরটা দেখে প্রেডিক্ট করে ফেলছি। ওকে, সো অ্যাঙ্গেলটা এখান থেকে বের করো। এই অ্যাঙ্গেলটা কত আসে? যে উলম্বের সাথে যে কোণটা, সেই কোণটা অ্যাকচুয়ালি কত? এখানে তুমি টেন ইনভার্স দাও, টেন ইনভার্স এখানে হচ্ছে 18/12। সো এখানে তোমার অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে 56.30 ডিগ্রি। এটা হচ্ছে তোমার উলম্বের সাথে কোণ, রাইট? তার মানে বৃষ্টিটা আসলে কিভাবে পড়তেছে? এইভাবে পড়তেছে এক নাম্বার, নাকি এই গ্রিন লাইনে বরাবর পড়তেছে বলো তো? কোন লাইন বরাবর পড়তেছে? দুইটাই কিন্তু 56 ডিগ্রি। এটাও মনে করো 56.3 ডিগ্রি, এটাও মনে করো 56.3 ডিগ্রি। বলো তো কোনটা বরাবর পড়তেছে? গ্রিনটা বরাবর। এটা আমরা অলরেডি প্রেডিক্ট করে ফেলছি, তার মানে এটা আমাদের মুছে ফেললেও চলবে, এটা আমাদের দরকার নেই। তাইলে এখন বলো বৃষ্টি যদি এই কোণে পড়ে, এখানে এই যে গ্লাসটা যেটা ছিল এই গ্লাসটার সম্পূর্ণ কোণ ছিল 60 ডিগ্রি, বৃষ্টিটা আসতেছে 56.3-এ। তাইলে আড়াআড়ি ভাবে কি এই গ্লাসের মধ্যে বৃষ্টিটা পড়বে না? অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে। যদি 60 থেকে বড় হইতো তাইলে পড়তো না, কিন্তু যেহেতু 60 থেকে কম, কোনো না কোনো বৃষ্টি আইসা তোমার এইভাবে পড়বে। দেখো প্যারালাল কিছু লাইন টানি, দেখো যে এই গ্লাসটার উপর আইসা কিন্তু পড়তেছে, এই গ্লাসটার উপর আইসা কিন্তু পড়তেছে। তার মানে কিছু না কিছু বৃষ্টি এই গ্লাসের উপর আইসা পড়বে, শিওর পড়বে। তার মানে ইয়েস অর নো এটাই তোমার কাছে উত্তর করতে বলছে। তুমি এখানে ওরা ভূমির সাথে কোণ নির্ণয় করে দেখাইছে, তুমি চাইলে বের করতে পারো যে ভূমির সাথে কোণ বা এক্স অক্ষের সাথে কোণ, সেটা আসবে হচ্ছে 33.7, এবং যেহেতু এটা 30 থেকে বেশি, তার মানে গাড়ির কাজটা ভিজবে। তুমি চাইলে এইভাবেও বলতে পারো যে যেহেতু উলম্বের সাথে কোণটা 60 ডিগ্রি থেকে কম, তার মানে পিছনের কাজটা ভিজবে। খুব সহজ। এখন যদি বলতো যে পিছনের কাছে বৃষ্টি কত কোণে আইসা পড়তেছে, পিছনের কাছে বৃষ্টি কত কোণে আইসা পড়তেছে বের করে আমাকে বলো তো। খুবই সহজ না? যে তোমার পিছনের কাজটা আছে উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে, এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে উলম্বের সাথে 56.3, তার মানে পিছনের গ্লাসে আইসা পড়তেছে এই কোণে, পিছনের গ্লাসের সাথে এত কোণে আইসা বৃষ্টিটা পড়তেছে। তার মানে যে কোনো ভাবে প্রশ্নটা করুক তুমি কিন্তু উত্তর করতে পারতা। ঠিক আছে, ডান। সো এই টাইপের প্রশ্ন আমাদের বোর্ডে আসে। সো আমরা অবস্থান ভেক্টর নিয়ে পড়াশোনা করছিলাম, রাইট? আমরা অবস্থান ভেক্টর নিয়ে পড়াশোনা করছিলাম যে একটা ভেক্টরকে আইজেকে দিয়ে প্রকাশ করতে পারি। সো মনে করো আমাদের এই জায়গাতে একটা ভেক্টর আছে হচ্ছে, এটা মনে করো এ ভেক্টর, এটা মনে করো তোমার কাছে ও এ ভেক্টর দেয়া, ও এ ভেক্টর, ও এ ভেক্টর দেয়া। এটা মনে করো তোমার কাছে আরেকটা ভেক্টর আছে, এটা হচ্ছে ও বি ভেক্টর। ওকে, আমি তোমার কাছে জানতে চাইলাম এই যে এই ভেক্টরটার মান কত, বা এই ভেক্টরটা আমি কিভাবে বের করব? মনে আছে কেমনে বের করতাম আমরা? খুব সহজে এটা ভেক্টরের ত্রিভুজ সূত্র দিয়ে করা যায়। দেখো আমরা জানি যে ভেক্টরের ত্রিভুজ সূত্র আমাদের বলে যে ত্রিভুজের দুই বাহু বরাবর একই ক্রমে সজ্জিত দুইটা ভেক্টরের লব্ধি হবে কি তৃতীয় বাহু এবং তার বিপরীত ক্রমে। তার মানে এই ও এর সমান আমরা লিখতে পারবো এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা, রাইট? তার মানে এই ভেক্টরটার নাম যদি আমি দেই ধরো এক্স ভেক্টর, তাহলে এই এক্স ভেক্টর প্লাস এই ও বি ভেক্টর, এই দুইটার লব্ধি হবে হচ্ছে ও এ ভেক্টর। এটা হচ্ছে আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র আমাদের এই জিনিসটা দেয় যে ত্রিভুজের একই ক্রমে যদি দুইটা বাহু সজ্জিত থাকে তাদের লব্ধি মানে তাদের যোগফল, এই ভেক্টরটা এবং এই ভেক্টরটার যোগফল হবে হচ্ছে তৃতীয় বাহুর বিপরীত ক্রমে, তার মানে ও এ ভেক্টরটা হবে তাদের লব্ধি। সো এতটুকু থেকে আমরা এই জিনিসটা বলতে পারি যে এই এক্স ভেক্টরটা বা এই তৃতীয় ভেক্টরটা, এই ভেক্টরটা যদি আমরা বের করতে চাই সেটা হবে হচ্ছে ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর।
তাই না? এখন এই এক্স ভেক্টরটা আমরা কি বলি? এই এক্স ভেক্টরটাকে বলি, মনে করো এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে এ, তার মানে এক্স ভেক্টরটা হচ্ছে বি এ ভেক্টর। তার মানে বি এ ভেক্টর সমান সমান কি? ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর। তার মানে যে হচ্ছে শেষে থাকে তারটা থেকে বিয়োগ করতে হয়, তাই না? মানে বি এ ভেক্টর যদি তোমার কাছে চায়, তার মানে ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর। তোমাকে যদি এ বি ভেক্টর চায়, তাহলে তুমি কি বের করতে? তাহলে তোমাকে যেই কাজটা করতে হইতো সেটা হচ্ছে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, রাইট? এরকমভাবে আমরা অবস্থান ভেক্টরগুলো নির্ণয় করা শিখছি, রাইট? ওকে, সো এখান থেকে কিছু ম্যাথ আসে, যেমন এই ম্যাথটা, এটা আসে সিলেট বোর্ড 2023-এ। তোমাকে 3টা পয়েন্ট দিয়ে দিছে। একটা হচ্ছে কেন্দ্র, যেটা হচ্ছে 0 0 0, পি বিন্দু এবং কিউ বিন্দু। দেখো এই 0 0 0 এবং পি বিন্দু, এই দুটার মাঝে যে ভেক্টরটা, এটা তুমি খুব সহজে বের করতে পারবা না? খুব সহজে কিন্তু বের করতে পারবা। যেহেতু 0 0 থেকে 0 0 0 0 থেকে, তাহলে আর তোমাকে এখানে আলাদা কোনো কাজ করতে হতো না। তুমি ডিরেক্ট লিখতে পারবা যে এই পি ভেক্টর সমান হচ্ছে হলো 2i মাইনাস জে প্লাস 3k, রাইট? কিউ ভেক্টর সমান তুমি লিখতে পারো মাইনাস 2i প্লাস 2j প্লাস k, রাইট? তোমাদের শিখাইছি এই জিনিসগুলা। তার মানে তুমি এই জায়গাতে এই যে ও আর পি বা ওপি ভেক্টর, এটা তুমি ওই আগের ফর্মুলা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো যে ওপি ভেক্টর সমান হচ্ছে পি ভেক্টর মাইনাস ও ভেক্টর। পি ভেক্টরটা কত? পি ভেক্টরটা হচ্ছে 2i মাইনাস জে মাইনাস 3k, আর ও ভেক্টরটা কি 0 0 0, তার মানে এগুলো বিয়োগ করা না করা একই কথা। সো আমরা ডিরেক্টলি লিখে ফেলি যে ওপি ভেক্টর এটা হচ্ছে হলো 2i মাইনাস জে প্লাস 3k, রাইট? প্লাস 3k, ওকে। আর ও কিউ ভেক্টর এটা তুমি কত পাবা? মাইনাস 2i প্লাস 2j তারপর প্লাস k, রাইট? সো এই জিনিসটা হচ্ছে তোমার ও পি ভেক্টর এবং ও কিউ ভেক্টর। এখন প্রশ্নে কি চাইছে এটা দেখো। প্রশ্নে চাইছে পি কিউ ভেক্টরের সমান্তরাল। তার মানে তোমার কাছে পি কিউ ভেক্টরটা আগে বের করতে হবে। পি কিউ ভেক্টরের সমান্তরাল একটা একক ভেক্টর, মানে পি কিউ ভেক্টরের একক ভেক্টরটা বের করতে হবে, এটা চাইছে। তার মানে আগে পি কিউ ভেক্টরটা বের করতে হবে, রাইট? তার মানে আগে পি কিউ ভেক্টরটা বের করতে হবে। জুম পাসকোড ওয়েব অ্যাপের নিচেই দেয়া আছে, ওয়েব অ্যাপে ক্লাসের নিচেই দেয়া আছে। তার মানে তোমার কাছে যদি পি কিউ ভেক্টর বের করতে বলে, পি কিউ ভেক্টর সমান কি হবে বলো তো? ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর, রাইট? তার মানে তুমি ও কিউ ভেক্টর সমান কি পাইছো? এটা। ও পি ভেক্টর সমান কি পাইছো? এটা থেকে এটা বিয়োগ করলেই হয়ে যাবে। বিয়োগটা আমরা মুখে মুখে করে ফেলি, চলো। সো ও কিউ ভেক্টরে আছে -2, এর থেকে আরো -2 বিয়োগ করতে হবে, তার মানে চলে আসবে -4i। এখানে আছে 2, এখানে আছে -1, -1 আছে প্লাস হয়ে যাবে। সো 2 থেকে যখন -1 বিয়োগ করবা, এটা হয়ে যাবে +3। এখানে 1 থেকে যদি 3 বিয়োগ করো, চলে আসবে হচ্ছে -2k। বুঝছো? এটা হচ্ছে তোমার পি কিউ ভেক্টর, এটা হচ্ছে তোমার পি কিউ ভেক্টর। এখন তোমার কাছে পি কিউ ভেক্টর চাই নাই, বলছে পি কিউ ভেক্টরের দিকে বা পি কিউ ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো, বা পি কিউ ভেক্টরের দিকে একটা একক ভেক্টর নির্ণয় করো, বা পি কিউ ভেক্টরের সমান্তরাল একটা একক ভেক্টর নির্ণয় করো। সবগুলো একই কথা মিন করে। তার মানে এটার একক ভেক্টরটা সমান কি হবে বলো তো? একে জাস্ট এর মান দিয়ে ভাগ করতে হবে। তার মানে পি কিউ এর দিকে তোমার যে একক ভেক্টরটা, মানে যেটা আমাদের আনসার, সেটা হবে হচ্ছে সেম ভেক্টরটা, জাস্ট ডিফারেন্সটা কি বলতো? ডিফারেন্সটা হচ্ছে তাকে তার একক ভেক্টর দিয়ে ভাগ করতে হবে। এখন তার একক ভেক্টরের মানটা আগে বের করি, তার মানটা আগে বের করি। তার মানটা দিয়ে ভাগ করলে একক ভেক্টরটা পেয়ে যাব। তার মানে √এর ভিতরে 4 4 16, 16 আর 9 25, 25 আর 2 29। তার মানে √29 দিয়ে ভাগ করলে বা তার মানটা দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টরটা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের 10 নাম্বার, মানে গ নাম্বার ম্যাথ। বলো, বুঝতে পারছো? ক্লিয়ার না? একদম ক্লিয়ার না? ঠিক আছে। এরপর চাইছে এই যে ও পি কিউ সমকোণী ত্রিভুজ কিনা যাচাই কর। সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত কি? যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। এখন তোমার কাছে জানতে চাইছে এই যে ত্রিভুজটা আছে, এই যে এখানে ত্রিভুজটা যেটা আছে ও পি, এই লাইনটা যদি তুমি যোগ করে দাও, যে ত্রিভুজটা পাবা সেই ত্রিভুজটা সমকোণী কিনা। তার মানে সমকোণী হওয়ার শর্ত কি? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। এটা হইলেই সমকোণী হবে বা সমকোণী হওয়া সম্ভব, রাইট? তাহলে তুমি কি কাজ করতে পারো? তুমি ওপি এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারো। দেখো এই ভেক্টরটার দৈর্ঘ্য নির্ণয় করা তুমি জানো যে √2² + 1² + 3²। ও কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এই ভেক্টরটার দৈর্ঘ্য নির্ণয় করা তুমি জানো
PQ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। PQ ভেক্টরটা তুমি বের করছো, এটার দৈর্ঘ্য নির্ণয় করো √29। এখন তুমি হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা ফেলতে পারো কিনা সেই জিনিসটা দেখো। যদি পিথাগোরাসের ফর্মুলা ফেলা যায় তাহলে এটা সমকোণী ত্রিভুজ, যদি পিথাগোরাসের ফর্মুলা ফেলা না যায় তাহলে এটা সমকোণী ত্রিভুজ না। সো এটা পারবা আই গেস, রাইট? এটা তোমাদের হোমওয়ার্ক, নিজেরা ট্রাই করবা। বলো পারছা না, পারবা না? জিনিসটা ক্লিয়ার কিনা? যতটুকু বুঝাইলাম বা যেই দুইটা প্র্যাকটিস করলাম ওই দুইটা প্র্যাকটিস ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে সবাই একটা করে সি লিখো কমেন্ট বক্সে। অ্যান্ড আমরা চলে যাব হচ্ছে আমাদের আজকের টপিকে, যেটা হচ্ছে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট। খুবই মজার অ্যান্ড ইন্টারেস্টিং একটা টপিক, ঠিক আছে? এটা গেমিংয়ের ক্ষেত্রে অনেক বেশি ইউজ হয়। যখন তোমরা প্রোগ্রামিং করবা বা এই রিলেটেড কাজ করবা বা এই রিলেটেড অ্যালগরিদম পড়বা, তখন দেখবে যে এই জায়গাতে অনেক জায়গাতে এই জিনিসগুলো কাজ হচ্ছে, ঠিক আছে? ওকে, সো প্রথমেই আমরা চলে আসি হচ্ছে ভেক্টর যে গুণন আছে, এই ভেক্টর গুণনগুলা কত প্রকার এটা আগে দেখি, তারপর এই জিনিসগুলোর ইন্টারপ্রিটেশন করব। সো ভেক্টর গুণন মূলত দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে ডট প্রোডাক্ট বা এইটার আরেকটা নাম আছে, যেই নামটা বলা হয় হচ্ছে স্কেলার গুণন। বা এই ডট প্রোডাক্ট আমি কি বলতে পারি? এই ডট প্রোডাক্টে বলতে পারি হচ্ছে আমরা স্কেলার গুণন, ঠিক আছে? আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে নোট করবা ক্লাসের পরে, কারণ অনেক জায়গাতে তোমার কাজে লাগবে। তার মানে ডট প্রোডাক্ট বা স্কেলার গুণন হচ্ছে একটা টাইপের প্রোডাক্ট বা একটা টাইপের গুণ। ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণন এটা হচ্ছে আরেকটা টাইপের গুণ। ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণ, ওকে? এটাকে আমরা কি বলতে পারি? ভেক্টর গুণন, ওকে? তার মানে একটা হচ্ছে আমাদের স্কেলার গুণন আর একটা হচ্ছে আমাদের ভেক্টর গুণন। সো এই দুইটা নামের দুইটা গুণ আমাদের আছে, ঠিক আছে? প্রথম কথা, এখন এই দুইটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে এটা আগে আমরা একটু শিখি। সো ডট গুণনকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এই রকম ভাবে যে তোমার এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, এদের মধ্যে তুমি ডট গুণন করতেছো, একটা ডট থাকবে, এটাকে বোঝায় হচ্ছে ডট গুণন, ঠিক আছে? এই ডটটা দিয়ে বোঝায় হচ্ছে ডট গুণন। ডটটা দিয়ে কি বোঝায়? ডট গুণন বোঝায়। আর ক্রস গুণনকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এইরকম ভাবে। আমরা কিন্তু ফিজিক্যাল মিনিং কি কেমনে করে কিছু শিখতেছি না, জাস্ট টপ অফ দ্য সারফেস জিনিসটাকে দেখতেছি যে কিভাবে রিপ্রেজেন্ট করে। ক্রস প্রোডাক্টকে এরকম ক্রস আকারে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? ওকে, সো এই জিনিসগুলা গেল যে আসলে কি কি আছে বা কি পড়বো এই জিনিসগুলা। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো আসলে কি ভাইয়া? ডট প্রোডাক্ট কি আর ক্রস প্রোডাক্ট কি? দেখো, আমরা নর্মাল অ্যালজেব্রাতে যোগ পড়ছি, বিয়োগ পড়ছি, যোগ চিহ্ন এইরকম। এটার কাজ কি? দুটোর সংখ্যাকে অ্যাড করা, তাই না? এই জিনিসগুলোকে কি বলে? যোগ বিয়োগ গুণ ভাগ কি বলে? এই জিনিসগুলোকে অপারেটর বলে। এগুলাকে কি বলে? এগুলাকে বলা হয় হচ্ছে ম্যাথমেটিক্সে অপারেটর বলা হয়। অপারেটরের কাজ কি? দুইটা ভ্যালু নিবে, দুইটার মধ্যে অপারেট করে একটা ভ্যালু তোমাকে দিবে। যেমন এই অ্যাড অপারেশনটা যেটা আছে, যোগ অপারেশন, সেখানে অপারেটর কোনটা? যোগ। অপারেটর কোনটা? যোগ। অপারেশনটা কি হচ্ছে? সে যোগ করে তোমাকে দিচ্ছে, দুইটা ভ্যালু তোমাকে নিচ্ছে, যোগ করে তোমাকে একটা আউটপুট দিচ্ছে। এরকম এই যে ডট এবং ক্রস, এই দুইটা জিনিস হচ্ছে দুইটা অপারেটর। তার মানে এই ডটও একটা অপারেটর, এই ক্রসও এক ধরনের অপারেটর। যোগ যেরকম ভাবে কাজ করে, এই ডটও ঠিক সিমিলার, মানে বলতে পারো চাচাতো ভাই, একই জিনিস মিন করে প্রকৃতপক্ষে, যে এটাও একটা অপারেটর, এটাও একটা অপারেটর। যোগ যেরকম একটা জিনিস, এই ডটও একটা জিনিস, ক্রসও একটা জিনিস, ঠিক আছে? তার মানে তারা হচ্ছে একটা অপারেটর, তারা একটা নির্দিষ্ট একটা অপারেশন করে তোমাকে দিবে, ঠিক আছে? ওকে, সো এখন আমি একে একে তাদের ইউজ কেসগুলা বলি, কারণ এটা সামনে শিখতে আমাদের হেল্প করবে যে কত টাইপের কাজ এখান থেকে করা যায়। সো ডট প্রোডাক্ট দিয়ে আমরা কি কি করতে পারি বা কি কি বের করব বা কি কি শিখতে হবে এই জিনিসগুলো আগে দেখি। সো প্রথমত ডট প্রোডাক্ট দিয়ে যেই কাজটা করা যায়, ডট প্রোডাক্ট দিয়ে এইটা চেক করা যায় যে দুইটা ভেক্টর লম্ব কিনা, বা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায়। দুইটা ভেক্টর এর মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণটা নির্ণয় করা যায়। তার মানে তোমার কাছে আমি এ একটা ভেক্টর দিলাম, বি একটা ভেক্টর দিলাম, তাদের মধ্যবর্তী কোণ কত এটা তুমি আমাকে বের করে দেখাইতে পারবা। তারপর দুইটা ভেক্টর লম্ব কিনা এই জিনিসটা তুমি আমাকে বলতে পারবা যে এ একটা ভেক্টর দিলাম, বি একটা ভেক্টর দিলাম, তারা লম্ব কিনা
এই জিনিসটা তুমি আমাকে চেক করে দেখাইতে পারবা বা তুমি ইন্টারপ্রেট করে আমাকে দেখাইতে পারবা। তারপর আরো যে জিনিসগুলো বের করা যায়, অভিক্ষেপ নির্ণয় করা যায়, অভিক্ষেপ নির্ণয় করা যায়। তারপর উপাংশ নির্ণয় করা যায়। এই জিনিসগুলো থেকে দেখবে যে অনেক প্রশ্ন আসতেছে, এই নামগুলো তোমাদের পরিচিত হয়ে যাবে আস্তে আস্তে। সো অভিক্ষেপ নির্ণয় করা যায়, উপাংশ নির্ণয় করা যায়। আরো যে জিনিসপত্রগুলো আমাদের শিখতে হবে, দিক কোসাইন নির্ণয়। দিক কোসাইন নির্ণয়, দিক কোসাইন মানে হচ্ছে যে একটা ভেক্টর একটা নির্দিষ্ট অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, সেটাও তুমি বের করতে পারবা। তার মানে এই কাজগুলো তোমাকে শিখা লাগবে ডট প্রোডাক্টের মাধ্যমে, বা ডট প্রোডাক্টের মাধ্যমে তুমি এই কাজগুলা নির্ণয় করতে পারবা। ঠিক আছে, এখন আসি ক্রস প্রোডাক্টের মাধ্যমে আমরা কি কাজগুলা নির্ণয় করতে পারবা, কি করতে পারি। ক্রস প্রোডাক্টের মাধ্যমে আমরা যেই কাজটা করতে পারি, যে দুইটা ভেক্টরের মাঝে যে ক্ষেত্রফল আছে ওই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। তার মানে ভেক্টর দ্বয়ের মাঝে, ভেক্টরের মাঝে যে ক্ষেত্রফল আছে, যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। ওকে, ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি বা ক্ষেত্রফল নির্ণয় করা শিখবো। ওকে, সো দুইটা ভেক্টরের মাঝে যে ক্ষেত্রফল আছে ওইটা নির্ণয় করব ক্রস প্রোডাক্ট দিয়ে। তারপর ভেক্টর সমান্তরাল কিনা, ভেক্টর সমান্তরাল কিনা, সমান্তরাল কিনা সেই জিনিসটা আমরা যাচাই করতে পারি ক্রস প্রোডাক্টের মাধ্যমে। তারপর আরো জিনিসপত্র আছে যেগুলো আমাদের এই জায়গাতে শেখা লাগবে। ভেক্টর একই সমতলে কিনা, ভেক্টর একই সমতলে কিনা, একই সমতলে কিনা এই জিনিসগুলো আমাদের যাচ করা লাগবে বা এই ক্রস প্রোডাক্ট থেকে শেখা লাগবে। এরপর আরো জিনিসপত্র আছে এখানে, সেটা হচ্ছে যে লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়, লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়। দেখো আমরা কিন্তু একটা ভেক্টরের দিকে বা তার সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করা শিখছি, এখন তার লম্ব দিকে একক ভেক্টর কেমনে নির্ণয় করে সেটা বের করা শিখবো। সো এইটা হচ্ছে আমাদের পুরো টাস্ক, মানে আমাদের এই জিনিসগুলো শিখতে হবে। জিনিসগুলো খুবই মজার এন্ড খুবই ইজি, এত বেশি প্যারা খাও না। সো আমরা একটা একটা করে শুরু করি, এই ডট প্রোডাক্ট থেকে শুরু করব। ঠিক আছে, ডট প্রোডাক্টটা থেকে শুরু করব। ওকে, ডট প্রোডাক্ট, সো এটা দিয়ে আমরা শুরু করি। প্রথমেই একটা মনে করো গেম তুমি বানাচ্ছ, গেম খেলছো না, মানে মাঝে মধ্যে ফেসবুকে অ্যাড আসে না, ফেসবুকে অ্যাড আসে দেখছো যে অ্যাসাসিন মনে হয় গেমটার নাম, বা আমি বলতে পারতেছি না হয়তো, যে একজন লোকায় আরেকজন হচ্ছে ছুরি নিয়ে খুঁজে, সে হচ্ছে আবার অন্যদিকে লোকায় ওই দিকে ছুরি নিয়ে খুঁজে। তার মানে তুমি গেমটা যেদিকে তুমি নিয়ে যাচ্ছ পিছন থেকে সেও কিন্তু সেই দিকে দৌড়াচ্ছে। বা টেম্পল রান বা যেই সাবওয়ে সার্ফার যে গেমগুলো আছে সেখানে কি হয় যে তুমি যেদিকে দৌড়ো পিছন দিয়ে পুলিশও সেই দিকে দৌড়ে বা ড্রাগনও সেদিকে দৌড়ে, তাই না? এরকম হয় না জিনিসটা? তার মানে এর পিছনের লজিকটা কি, সে আসলে কেমনে খুঁজে পায় যে কোন দিকে যেতে হবে। সো এখানে ডট প্রোডাক্টের অনেক বিশাল একটা কাজ আছে, ডট প্রোডাক্টের একটা বিশাল কাজ আছে। সো ডট প্রোডাক্ট দিয়ে মূলত যেই জিনিসটা মানে তোমাকে খুঁজে বের করতে হয় যে দুইটা ভেক্টরের মাঝে সিমিলারিটি কতটুকু, তারা কতটুকু একই দিকে কাজ করতেছে, বুঝছো? তার মানে ডট প্রোডাক্ট দিয়ে আমরা যে জিনিসটা নির্ণয় করি যে দুইটা ভেক্টর একই দিকে কতটুকু অংশ কাজ করতেছে, দুইটা ভেক্টর একই দিকে কতটুকু অংশ কাজ করতেছে, এটা মূলত আমরা বের করি। দেখো একটা এক্সাম্পল, আমি গেমের এক্সাম্পলটা নিচ্ছি। মনে করো যে তোমার এই পয়েন্টে তোমার যেতে হবে, তোমাকে একটা টাস্ক দিলাম, তোমাকে এই পয়েন্টে যেতে হবে, সামহাও এই পয়েন্টে তোমার যাওয়া লাগবে। সো এই পয়েন্ট বরাবর মনে করো তুমি আসো হচ্ছে বর্তমানে এই জায়গাতে, তুমি আসো হচ্ছে বর্তমানে এই জায়গাতে, ঠিক আছে? তোমাকে ওই পয়েন্টে যাইতে হবে, তোমাকে ওই পয়েন্টে যাইতে হবে, তুমি আসো হচ্ছে এই জায়গাতে, এই পয়েন্টে তোমাকে যাওয়া লাগবে। ওকে, তোমাকে এই পয়েন্টে যাওয়া লাগবে। তাইলে তুমি কি কাজ করবা বলো তো? এখন তোমাকে অবশ্যই রাস্তা খুঁজতে হবে যে আমি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব, আমার কাছে রাস্তা কি কি আছে, এই রাস্তাগুলো আগে খোঁজা লাগবে। তুমি আসো এই পয়েন্টে, এই বি পয়েন্টে তোমার যাওয়া লাগবে। এখন যাওয়ার জন্য তোমাকে আগে রাস্তা খোঁজা লাগবে। এখন আমি তোমাকে কয়েকটা রাস্তা দিচ্ছি, তোমার কাছে মনে করো যে এই দিক দিয়ে যে একটা রাস্তা আছে, একটা পার্টিকুলার, তুমি জাস্ট এই মোমেন্টে ডিসিশন নিবা। এই মোমেন্টে দেখো, এটা কিন্তু পুরো পথ জুড়ে ডিসিশন নিবা না যে তুমি যে এই পথ ধরে এই দিকে চলে যাবো, ব্যাপারটা এমন না। প্রত্যেকটা পয়েন্টের দ্বারায় মনে করো আমরা ডিসিশন নিচ্ছি, প্রত্যেকটা পয়েন্টের দ্বারা ডিসিশন নিব। সো এই পয়েন্টের দ্বারায় তোমাকে ডিসিশন নিতে বললাম যে তোমার কাছে দুইটা রাস্তা আছে, একটা এই দিকে, আরেকটা এই দিকে, আরেকটা এই দিকে। বলো তো কোন রাস্তাটাই যাবা,
কোন কালারের রাস্তাটাই তুমি যাবা, এই পয়েন্টের ডিসিশনে তুমি কোন কালারের রাস্তাটাই যাবা, কোন কালারের রাস্তাটাই যাবা। আমরা সবসময় চাই কি শর্টেস্ট পাথে যেন যাই, কম দূরত্ব যেন আমাদের পার করতে হয়। এখন এই যে তুমি যে বলতেছো ইয়েলো পথে যাবা, এই ডিসিশনটা তুমি কেমনে নিচ্ছ? এই ডিসিশনটা নেওয়ার জন্য তো আমাদের একটা ফ্যাক্টর লাগবে, রাইট? যে এই ডিসিশনটা ম্যাথমেটিক্যাল আমরা নিতে চাই, যে এই তিনটা ভেক্টরের সাথে আমরা কিছু একটা অপারেশন করব যেন এই ইয়েলো ভেক্টরটার ওয়েটেজ বেশি থাকে বা ইয়েলো ভেক্টরটার মান বেশি থাকে, তাইলে তো আমরা বুঝবো যে আমাদের এই পথে যাইতে হবে। আবার মনে করো একটু পরেই তুমি এখন এই পয়েন্টে যে ডিসিশন নিতে যাচ্ছ, এই পয়েন্টে যে ডিসিশন নিতে যাচ্ছ, এই পয়েন্ট থেকে তোমাকে কোন দিকে যাইতে হবে? যদি যাইতে চাও এই পয়েন্টে যাইতে হবে। এখন তোমাকে কিছু রাস্তা দিলাম, যে একটা রাস্তা হচ্ছে এই দিকে, একটা রাস্তা হচ্ছে এই দিকে, একটা রাস্তা হচ্ছে এই দিকে, একটা রাস্তা হচ্ছে এই নীলটা, আর একটা রাস্তা মনে করো এইটা। এখন এই পয়েন্টে দাঁড়িয়ে, এই পয়েন্ট সিতে দাঁড়িয়ে তুমি কি ডিসিশনটা নিবা, কোন দিকে যাবা? অবশ্যই ব্লু যে লাইনটা আছে ওই লাইন বরাবর যাবা। তার মানে ব্যাপারটা বুঝে গেছো। তার মানে আমাদের একটা অপারেশন লাগবে, একটা অপারেটর লাগবে, যেই অপারেটরটা ক্যালকুলেট করে আমাকে বলে দিবে যে আমি কোন পথে যাব। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেকগুলা গেমে এই জিনিসটা ইউজ হয়। গেমের শর্টেস্ট পাথ নির্ণয় করা, বা যারা প্রোগ্রামিং পড়বে বড় হয়ে সিএসসিতে পড়বে বা অন্য কোনো জায়গাতে অ্যালগরিদম শিখতে হবে বিভিন্ন প্রোগ্রাম সলভ করার জন্য, সেখানে দেখবা যে শর্টেস্ট পাথে যাওয়ার জন্য অনেক সময় আমাদের একটা অপারেশনের দরকার হয়। এই অপারেশনটাই হচ্ছে ডট প্রোডাক্ট। তার মানে ডট প্রোডাক্ট আমাদের ডিসিশন নিতে হেল্প করবে যে আমাকে কোন দিকে যাইতে হবে। আমি ওই দিকেই যাব যেই দিকটা আমার দিকের সাথে সবচেয়ে বেশি অ্যালাইন্ড, আমি ওই দিকেই যাব। তার মানে ডট প্রোডাক্টের রেজাল্ট, আমি যদি তোমাকে বলি তুমি ডট প্রোডাক্ট নিয়ে কিছুই জানো না, ডট প্রোডাক্টের রেজাল্ট সম্পর্কে একটা আইডিয়া করতে যদি তোমাকে বলি, তাহলে বলো তো এই যে এই লাইনটা বা তোমার গন্তব্য যে ভেক্টরটা এবি ভেক্টরটা, এই ভেক্টরের সাথে যদি ইয়েলো ভেক্টরের ডট প্রোডাক্ট করি তাইলে মান বেশি আসবে, নাকি এই যে তোমার যে গন্তব্য ভেক্টরটা এবি ভেক্টরটা, এই ভেক্টরের সাথে এই নীল ভেক্টরের ডট প্রোডাক্ট করলে মান বেশি আসবে? কার মান বেশি আসবে বলো তো? কার মান বেশি আসবে? তোমার গন্তব্য ভেক্টরের সাথে ইয়েলো ভেক্টরের তোমার ডট প্রোডাক্ট করলে মান বেশি আসবে, নাকি গন্তব্যের সাথে এই যে এই নীল ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করলে মান বেশি আসবে? অবশ্যই ইয়েলো ভেক্টরের ডট প্রোডাক্টের মানটা বেশি আসবে, কারণ আমরা চাই ডট প্রোডাক্টের মানটা ওইটার মধ্যে বেশি আসুক যেই দিকে আমরা যাব, বা যেই দিকে বেশি সিমিলার, যেই দিকটা সবচেয়ে বেশি সিমিলার। তার মানে মেইনলি ডট প্রোডাক্ট তোমাকে এই আইডিয়াটা দেয় যে দুইটা ভেক্টরের সবচেয়ে বেশি সিমিলারিটির দিকটা কোনটা, কোন দিকে দুইটা ভেক্টর সবচেয়ে বেশি কাজ করতেছে, বা দুইটা ভেক্টর একই দিকে কতটুকু অংশ কাজ করতেছে, এই জিনিসটার আইডিয়া দেয় তোমাকে ডট প্রোডাক্ট। যেমন এই এবি ভেক্টরটা এবং এই নীল ভেক্টরটা তারা একই দিকে কাজ খুব কম করতেছে। তারা দেখো তো একটা এই দিকে একটা এই দিকে একই দিকে কাজ কি খুব কম করতেছে না? তার মানে তার ডট প্রোডাক্টের ভ্যালুটার মানটা কম হবে। অপরদিকে এই যে এই গ্রিন তোমার ইয়েলো ভেক্টরটা এবং এই হোয়াইট ভেক্টরটা, এদেরকে যদি তুমি ডট প্রোডাক্ট করো, তারা একই দিকে বেশি কাজ করতেছে না, কাইন্ড অফ মানে মোটামুটি কাছাকাছি, মানে একই দিকে কাজ করতেছে। তার মানে এদের ডট প্রোডাক্টের ভ্যালুটা বেশি আসবে। বুঝতে পারছো? তার মানে ডট প্রোডাক্টের মূলত এইটা তোমাকে ইন্টারপ্রেট করতে হবে যে ডট প্রোডাক্ট দিয়ে কি নির্ণয় করতেছো। তুমি নির্ণয় করতেছো দুইটা ভেক্টর একই দিকে কতটুকু অংশ কাজ করবে, ঠিক আছে? একই দিকে কোনটা সবচেয়ে বেশি তোমাকে দিচ্ছে, মানে দুইটা ভেক্টর কখন একই দিকে সবচেয়ে বেশি কাজ করতেছে, বা একই দিকে গুণফলটা তুমি বের করতেছো। ঠিক আছে? খুব সহজ, এতটুকু বুঝে গেলে খুব সহজ। দেখবা যে এতটুকু বুঝে গেলে তোমার কাছে খুবই সহজ। মনে করো এখানে একটা ভেক্টর আছে পি ভেক্টর, আরেকটা ভেক্টর আছে মনে করো এটা কিউ ভেক্টর, মনে করো কিউ ভেক্টর মনে করো। আমি তোমাকে বললাম যে এই দুইটা ভেক্টর একই দিকে কতটুকু অংশ কাজ করবে। আমি তোমাকে বললাম যে দুইটা ভেক্টর একই দিকে, বা একই দিকে তাদের মানের গুণফলটা কত, বা একই দিকে তাদের গুণফলটা কত, এটা আমাকে বের করে দাও। তাহলে বলো তো দুইটা ভেক্টর কি একই দিকে আছে? নাই তো, তাহলে তুমি গুণফল কেমনে বের করবা? তার মানে অবশ্যই আগে একই দিকে উপাংশ বের করতে হবে, উপাংশ বের করে তারপর আমরা গুণ করতে পারবো। তাইলে তোমরা জানো যে এই ভেক্টরটা, এগুলো তোমাদের প্রথম ক্লাসে পড়াইছি, যে এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা যদি আলফা হয়, তাহলে এই কিউ ভেক্টরটার এই দিকের অংশটা কত হবে বলতো? যার সাথে কোণ তার সাথে কজ। তার মানে এই কিউ ভেক্টরটার এই দিকের উপাংশটা কত হবে, বা এই দিকের অংশটা কত হবে বলো আমাকে? এই কিউ ভেক্টরটার এই দিকের অংশটার মান কত হবে? কিউ ভেক্টরটার এই দিকের অংশের মান কত হবে? কিউ কজ আলফা, কিউ কজ আলফা, কিউ কজ আলফা, রাইট? আমার সাথে একমত তুমি? তাইলে এখন এই কিউ ভেক্টরটার এই দিকে কতটুকু অংশ কাজ করতেছে মানটা পাইছি, আগে থেকে পি এই দিকে কতটুকু আসিল পাইছি।
তাহলে দুটোর গুণফলটাই হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট। তার মানে আমি যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ডট করি সেটা অ্যাকচুয়ালি পাবো হচ্ছে পি গুণ কিউ কজ আলফা, কিউ কজ আলফা। তার মানে পি কিউ কজ আলফা এটাই হচ্ছে আমাদের ডট প্রোডাক্টের ভ্যালু। বোঝার চেষ্টা করো, আমি খুব সুন্দর করে তোমাদের ফিল করাবো, দেখবা যে মানে আমি নিজে জীবনে পড়ার সময় এরকমভাবে ফিল করি নাই। আমি যখন মানে পড়তাম তখন এরকমভাবে ফিল আসে নাই, তোমাদের পড়াইতে পড়াইতে শিখছি। ঠিক আছে, আমি বুয়েটে চান্স পাওয়ার সময় এগুলো জানতাম না। ঠিক আছে, তার মানে এই দিক বরাবর ভেক্টর 2 এর গুণফল কত? এতটুকু। তার মানে একই দিক বরাবর দুইটা ভেক্টরের গুণফল কত? পি কিউ কজ আলফা। এখন তোমরা বল ভাইয়া আপনি কেন শুধু পি এর দিকে কিউ এর উপাংশ আছেন, কিউ এর তো আরেকটা উপাংশ আছে, কিউ সাইন আলফাটা গেল কই? দেখো আমরা চাইলে অন্য যে কোনো ডিরেকশনেই, আমরা চাইলে অন্য যে কোনো ডিরেকশনে কি করতে পারতাম, দুইটা ভেক্টরের কতটুকু অংশ একই দিকে কাজ করতে সেটা বের করতে পারতাম। দেখো আমি এখন পি এর দিকে কিউ এর কতটুকু অংশ এটা বের করলাম না, এটা আমি মনে করো চাই না। আমরা কি কিউ এর দিকে পি এর কতটুকু অংশ এটা বের করতে পারবো না? দেখো এই কোণটা যদি আলফা হয় তাহলে কিউ এর দিকে পি এর কতটুকু অংশ বের করতে পারবো না? বলো তো, কিউ এর দিকে পি এর কতটুকু অংশ, যার সাথে কোণ তার সাথে কজ, তার মানে কিউ এর দিকে পি এর কতটুকু অংশ বলো তো? কিউ এর দিকে পি এর কতটুকু অংশ, পি এর কতটুকু অংশ কিউ এর দিকে কাজ করবে বলো? পি এর কতটুকু অংশ কিউ এর দিকে কাজ করবে বলো তো? পি এর কতটুকু অংশ কিউ এর দিকে কাজ করবে? পি এর কতটুকু অংশ কিউ এর দিকে কাজ করবে? পি কজ আলফা, রাইট? যার সাথে কোণ তার সাথে কজ। তার মানে এই পি এর পি কজ আলফা এতটুকু অংশ তোমার কি কিউ এর দিকে কাজ করবে। এই পি এর পি কজ আলফা এতটুকু অংশ কিউ এর দিকে কাজ করবে। তাহলে এখন এই কিউ এর দিকে দুইটা ভেক্টরের মানে একই দিকে দুইটা ভেক্টরের গুণফল বের করো তো। এই কেসেও তোমার একই দিকে দুইটা ভেক্টরের গুণফল আসবে হচ্ছে পি কিউ কজ আলফা। কজ আলফাটার এই পাশে সরাও, পি কিউটার মানে এদিক ওদিক সরাও, তাহলে দেখো একই জিনিস আসতেছে। বুঝছো জিনিসটা? একটু মাথায় নেওয়ার চেষ্টা করো, আজানটা শেষ হোক পরে বাকিটুকু দেখাচ্ছি, একটু মাথায় নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, বলো বুঝতে পারছো? মানে ডট প্রোডাক্ট মানে হচ্ছে যে দুইটা ভেক্টর একটা কমন ডিরেকশনে তাদের গুণফলের মানটা কত। তার মানে আমরা চাইলে এই পি এর দিকেও দুইটা কমন ভেক্টর বের করতে পারি। পি এর দিকে তো পি ছিলই, কিউ এর অংশটা হচ্ছে কিউ কজ আলফা, তার মানে এই কমন দিকে তাদের গুণফলটা হচ্ছে পি কিউ কজ আলফা। এখন যদি এই কমন ডিরেকশনটা পি এর দিকে না নিয়ে কিউ এর দিকে নিতাম, কিউ এর দিকে নিতাম বা আমরা যাইতে চাইতাম কিউ এর দিকে, তাইলে তুমি দেখো তো এই কিউ এর দিকে গুণফলটা কত হইতো? এই পি এর উপাংশটা হয়তো পি কজ আলফা, আর কিউ তো আগে থেকেই আছে, তার মানে পি কিউ কজ আলফা। এটাই হচ্ছে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টের মান বা একই দিকে দুইটা ভেক্টরের অংশের গুণফলের মান। তাহলে এই যে একটু আগে যে প্রেডিক্ট করছিলাম যে ইয়োলোটা ডট প্রোডাক্ট যদি করি তাহলে মান বেশি হবে। কেন? কারণ তুমি নিজেই একটু দেখো, তুমি যদি উপাংশ নাও মানে এই সবগুলা ভেক্টরের, এই ভেক্টরটারও এই দিকের অংশ নাও, গ্রিনটারও নাও, এই ব্লুটারও নাও, এই ইয়েলোটা সবগুলা মনে করো সেম দৈর্ঘ্যের, সবগুলা মনে করো সেম মানের। এই অ্যাঙ্গেলটা ছোট হওয়ার কারণে কজ থিটার ভ্যালু যত ছোট কজের মান তত বেশি। তার মানে এইটার মান যদি হয় 70 ইয়েলোটা, এই যে গ্রিনটার মান হবে মনে করো 50, আর এই ব্লুটার মান হবে মনে করো 20, আর তোমার এই দিকের যে ভেক্টরটা সেটার মান করো 50। তাহলে বলো তো কোন দুইটার গুণফলের মান সবচেয়ে বেশি হবে? অবশ্যই 50 এবং 70 এর গুণফলের মান সবচেয়ে বেশি হবে, রাইট? তার মানে এই কারণে আমরা বলতে পারতেছিলাম যে এই ইয়োলোটা ডট প্রোডাক্টের মানটা বেশি হবে, বা ইয়োলোটা একই দিকে এই এবি ভেক্টর এবং ইয়োলো ভেক্টর দুইটা ভেক্টর একই দিকে বেশি পরিমাণ কাজ করতেছে, বা সিমিলার ডিরেকশনে তারা বেশি কাজ করতেছে, সিমিলার ডিরেকশনে তারা বেশি কাজ করতেছে। তার মানে এই 50 এবং 70 এর গুণফলটাই সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, এই কারণেই তখন আমরা চুজ করতে পারবো। আমাদের হাতে যদি অপশন থাকতো যে আমরা কোন পথে যাব, আমরা কি হচ্ছে ইয়েলো পথে যাব, গ্রিন পথে যাব, নাকি ব্লু পথে যাব, আমরা অবশ্যই তখন যেটার ভ্যালু বা যেটা ডট প্রোডাক্টের ভ্যালুটা বেশি ওটা তখন আমরা অ্যালগরিদমে এরকম ভাবে সেট করতাম যে যেটা ডট প্রোডাক্টের ভ্যালু বেশি ওই দিকেই যাও বা ওই দিকেই মুভ করো। ঠিক আছে, ক্লিয়ার? ভাই 50 আর 20 হবে না? কোথায় কোথায় 50 আর 20? এই পুরাটা মানে তোমার এ বি ভেক্টরটা হচ্ছে 50, এই বি ভেক্টরের ভ্যালুটা মনে করো 50, এই ইয়েলোটার উপাংশ যত হবে, আমি তো র্যান্ডমলি বললাম, এটা যদি 70 হয় তাহলে এই গ্রিনটার উপাংশ হবে 50 আর এই ব্লুটার উপাংশ হবে 20। জাস্ট একটা র্যান্ডম এক্সাম্পল, মনে করো এই ভেক্টরটার দৈর্ঘ্য হচ্ছে 100, এই ভেক্টরটারও দৈর্ঘ্য 100, এই ভেক্টরটারও দৈর্ঘ্য 100,
তার মানে তাদের যে উপাংশগুলা বা এই দিকের অংশগুলা বা এই 100 cos থিটা এই 100 cos থিটা এই 100 cos থিটা এগুলার ভ্যালুগুলা তোমাদের জাস্ট র্যান্ডমলি বললাম, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো আশা করি। তার মানে ডট প্রোডাক্ট কি মিন করে, যে দুইটা ভেক্টর একই দিকে কতটুকু অংশ কাজ করে, দুইটা ভেক্টর একই দিকে কতটুকু অংশ কাজ করে, বা একই দিকে তাদের গুণফলটা, দুইটা ভেক্টরের একই দিকে তাদের গুণফলটা, দুইটা ভেক্টরের একই দিকে তাদের গুণফলটা। তার মানে ডট প্রোডাক্ট কিভাবে নির্ণয় করবো আমরা? যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে তাদের মান দ্বয়ের গুণফল ইনটু কজ আলফা, তাদের মান দ্বয়ের গুণফল এবং কজ আলফা, ঠিক আছে? ভালো কথা, ভালো কথা। তার মানে ডট প্রোডাক্ট আমরা কিভাবে নির্ণয় করতে পারতেছি? তোমার যদি দুইটা ভেক্টর দেয়া থাকে যে একটা এ ভেক্টর এবং একটা ভি ভেক্টর ডট প্রোডাক্ট করো, তুমি কি করবা? তাদের মান দ্বয়ের গুণফল, এ এর মান, বি এর মান এবং তাদের মধ্যবর্তী কোণ, এটা যদি তুমি বের করতে পারো, মানে এই গুণটা যদি, এই অপারেশনটা যদি তুমি করতে পারো তাইলে হবে। মান কিভাবে নির্ণয় করতে হয় আমরা জানি, বি এর মান কিভাবে নির্ণয় করতে আমরা জানি, কোণের মান কিভাবে নির্ণয় করতে আমরা জানি না। যদি জানি বা প্রশ্ন যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো, ঠিক আছে? তার মানে এতটুকু আমরা বুঝছি, এতটুকু আমাদের একদম ক্লিয়ার, রাইট? ক্লিয়ার না? তার মানে ডট প্রোডাক্ট মানে দুইটা ভেক্টর একই দিকে কতটুকু অংশ কাজ করতেছে ওইটা যদি আমরা বের করতে পারি, ওইটা যদি বুঝে থাকি, তার মানে এই জিনিসটাও বুঝে গেছি যে দুইটা ভেক্টর একই দিকে আসলে এতটুকু অংশই কাজ করতেছে, বা দুইটা ভেক্টরের একই দিকে গুণফলটা হচ্ছে এতটুকুই, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, সো এটা তো গেল হচ্ছে আমাদের মানে ডট প্রোডাক্ট কিভাবে বের করতে হয়, এটার মেইন ফর্মুলাটা গেল। এখন আরো খুঁটিনাটি জিনিসপত্র আছে, সেগুলো একটু দেখবো। ওকে, মনে করো তোমার কাছে একটা আই ভেক্টর আছে, জাস্ট একক ভেক্টরের কথা বলতেছি, একটা আই ভেক্টর আছে, আমি বললাম এই আই ভেক্টরের সাথে আই ভেক্টর ডট প্রোডাক্ট করো, এটার মান কত আসবে বলো তো? এটার ডট প্রোডাক্টের মান কত আসবে? আমরা একটু আগে শিখে আসছি যে একটা ভেক্টরের মান ইনটু আরেকটা ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণ। তাহলে আই ভেক্টর এবং আই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বলো তো? 0 ডিগ্রি, কারণ দুইটাই এক অক্ষের দিকে। তার মানে তাদের মান 1, দুইটারই মান 1, তার মানে 1 ইন্টু 1 ইন্টু cos 0 ডিগ্রি কত আসতেছে বলো তো? 1 আসতেছে। তার মানে আই ডট আই করলে মান কত আসে, বা ডট করলে মান কত আসে? আই ডট আই করলে 1 আসে। আমি যদি জে ডট জে করি কত আসবে বলো তো? 1ই আসবে। আমি যদি কে ডট কে করি কত আসবে বলো তো? কে ক্যাপ ডট কে ক্যাপ বলো কত আসবে? 1ই আসবে। বুঝতে পারছো? তার মানে সিমিলার যে একক ভেক্টরগুলো আছে আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এগুলার মান কত আসে? 1 আসে। মান কত আসে এগুলার? 1 আসে। এখন একটু ডিফারেন্ট জিনিস বলি। এখন যদি তোমার কাছে আমি বলি যে এইটার মান কত, আই ডট জে এর মান কত, বলো তো কত আসবে? আই ডট জে, এটার মান তোমার কাছে বের করতে বললাম, আই ক্যাপ ডট জে ক্যাপ, এটার মান কত আসবে? দেখো, আই এর মানও 1 ইন্টু জে এর মানও 1 ইন্টু কস, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। 90-এর ভ্যালু 0। তার মানে এই সকল কেসে আনসার আসবে 0। তার মানে সিমিলার না, যেমন আই ডট কে এটার ভ্যালু কত আসবে? 0। জে ডট কে এটার ভ্যালু কত আসবে? 0। বা কে ডট আই এটার ভ্যালু কত আসবে? 0। তার মানে বলতে পারতেছি যে অক্ষগুলার ক্ষেত্রে, মানে অক্ষের যে একক ভেক্টরগুলা বা আয়ত একক ভেক্টরগুলা যেগুলো আছে এগুলার সিমিলার না, মানে অন্য আরেকটা আয়ত একক ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করলে তার মান কত আসবে? তার মান আসবে হচ্ছে কত আসবে বলো তো? 0 আসবে। ক্লিয়ার? তার মানে আমরা এখান থেকে আরেকটা প্রেডিক্ট করতে পারছি, যে যদি আমাদের দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে অবশ্যই তাদের ডট প্রোডাক্টের মান 0। দেখো, লম্ব হওয়া মানেই কজ আলফার ভ্যালুটা 90, তার মানে লম্ব হওয়া মানেই কজ আলফার ভ্যালুটা 90, আর 90 হওয়া মানেই তাদের ডট প্রোডাক্টের মানটা 0 হয়ে যাবে। তার মানে লম্ব তখনই হবে যখন তাদের ডট প্রোডাক্টের মানটা 0 হবে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত। তার মানে লম্ব তখনই হবে, তখনই দুইটা ভেক্টর যদি লম্ব কিনা চেক করতে বলে তোমাকে, তুমি কিছুই করবে না, তাদের ডট প্রোডাক্ট করবা। যদি ডট প্রোডাক্ট 0 হয়, যদি ডট প্রোডাক্ট বা ডট গুণ যদি 0 হয়, তাইলে বলো তো কি?
তাহলে তারা পরস্পর লম্ব। বুঝছো? যদি দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয় তার মানে তারা পরস্পর লম্ব। এখানে দেখো আই জে তারা কি পরস্পর লম্ব একক ভেক্টর না? আই যদি এইদিকে হয়, জে হচ্ছে এইদিকে, এক একটা এক এক দিকে, মানে তাদের মধ্যবর্তী কোণ কত? 90। তার মানে যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট কত হয়? 0 হয়। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট কত? 0। লম্ব হওয়ার শর্ত কি? ডট প্রোডাক্ট 0। তার মানে আমরা এই জিনিসটা অলরেডি পড়ে ফেলছি। কোন জিনিসটা পড়ছি? যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব কখন হয় এই জিনিসটা আমরা বের করতে পারবো। সো এখন আমাদের একটা জিনিস শিখতে হবে যে এই ডট অপারেশনটা আসলে কেমনে করে। আমরা তো এটার ফর্মুলা শিখছি যে এইটা সমান এইটা, বাট এই সাইডের অপারেশনটা কেমনে করে এটা কিন্তু আমরা এখনো শিখি নাই। শিখছি কি যে এ ডট বি বা দুইটা ভেক্টর দেয়া আছে তোমার, এই অপারেশনটা কেমনে করে এই অপারেশনটা শিখি নাই। এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা বাট কিভাবে মিন করা যায় সেটা শিখছি, রাইট? সো আমাদের এই অপারেশনটা কেমনে করতে হয় সেটা এখন শিখতে হবে, ঠিক আছে? ওইটার মধ্যেই আসি যে ডট অপারেশন কেমনে করতে হয়। ডট অপারেশন কেমনে করতে হয়, তোমার কাছে আমি দুইটা ভেক্টর দিলাম, এ ভেক্টরটা মনে করো এইরকম যে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। বি আরেকটা ভেক্টর দিলাম, সেটা মনে করো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। আমি জাস্ট র্যান্ডমলি দুইটা ভেক্টর নিলাম যেন মানে সবগুলা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করলাম এই কারণেই, ঠিক আছে? এখন আমি যদি বাংলা কথাই বলতাম, বাংলা অ্যালজেব্রা, ঠিক আছে? বাংলা অ্যালজেব্রাতে তোমাকে যদি বলতাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার সাথে গুণ করো এ প্লাস বি প্লাস সি, তুমি কি কাজ করতা? যদি বাংলা অ্যালজেব্রাতে তোমাকে বলতাম তুমি কি করতা? এটা করতা না যে এ এক্স ইন্টু এ প্লাস এক্স ইন্টু বি প্লাস এক্স ইন্টু সি প্লাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই ইন্টু বি প্লাস ওয়াই ইন্টু সি প্লাস জেড এ ডট 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 চলতে থাকবে। সো বাংলা গুণনে এই কাজটা করতে না? ইয়েস অর নো? যদি এটা বাংলা গুণ করতা এই কাজটা করতা না? অবশ্যই ইয়েস। প্রত্যেকের সাথে প্রত্যেকটা গুণ করতা, এটাই আমাদের কাজ। এখন যদি তোমাকে আমি বলি যে এই কাজটা করো, আমাকে এই কাজটা করে দাও যে এ ভেক্টরের সাথে বি ভেক্টর ডট গুণ করে দাও, তাইলে প্রথমে কি করবা? তুমি বাংলা গুণ পারো, বাংলা গুণ করো, নো প্রবলেম। তার মানে তুমি যদি বাংলা গুণ পারো আর বাংলা গুণই করো তাহলে কি লিখবা বলো? কি লিখবা? এটার সাথে এটা গুণ করবা, তাই না? তার মানে এ এক্স বি এক্স আই ডট আই, এরকম না? আমি জাস্ট এ দিয়ে বি এর সবগুলোরে গুণ দিচ্ছি, যেমনটা এক্স দিয়ে ওইটা সবগুলোরে গুণ দিছিলাম, বুঝতে পারছো? তার মানে এ দিয়ে এইটারে গুণ দিছি, প্রথমে এই দুইটার গুণ দিছি, এখন এই দুইটার গুণ দিব। তার মানে এখানে কি আসবে বলতো? এ এক্স বি ওয়াই আই ডট জে, কারণ একক ভেক্টরগুলো তো তোমার লেখা লাগবে, ওইগুলো তো গুণ হচ্ছে, ওইগুলো তো ডট গুণ হচ্ছে। তারপর এ দিয়ে এইটারে গুণ করতে হবে, তার মানে এ এক্স বি জেড কি করবা বলতো? আই ডট কে ক্যাপ। সো এ দিয়ে সবগুলারে গুণ করা শেষ। এখন কারে দিয়ে গুণ করবো বলতো? এ ওয়াই দিয়া, তার মানে এ ওয়াই বি এক্স জে ডট আই, তাই না? প্লাস এ ওয়াই বি ওয়াই, এখানে কি করতে হবে বলতো? জে ডট জে। এরকম ভাবে বাংলা গুণ করে যাইতেই হবে, রাইট? বলো বুঝতে পারছো কিনা? বাংলা গুণটা বুঝতে পারছো কিনা? জাস্ট নর্মাল গুণ, একটার সাথে একটা গুণ, একটার সাথে একটা গুণ, নর্মাল গুণ, বুঝছো? ক্লিয়ার? ওকে, এখন এখানে বাংলা গুণ করলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যায়। দেখো আই ডট আই এর মান তো 1, ওকে? তার মানে এইটার মান 1, আমরা একটু আগে দেখে আসছি। আই ডট আই এর মান 1, একটু আগে দেখে আসছি। তাইলে এখানে পেয়ে যাবা এ এক্স বি এক্স, বাট আই ডট জে এর মান, তারা তো পরস্পর লম্ব, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণের মান কত হয়? আন্ডা হয়, 0 হয়। তার মানে এইটুকুর ভ্যালু হয়ে যাবে 0, এইটার ভ্যালু হয়ে যাবে 0, এইটার ভ্যালু হয়ে যাবে 0, বাট জে ডট জে এটার ভ্যালু 0 হবে না, এটার ভ্যালু 1ই থাকবে। তার মানে তুমি ওই জায়গাতে পেয়ে যাবা এ ওয়াই বি ওয়াই, তারপর আবার বাকিগুলা 0 পাবা,
আবার কোনটা যায় 1 পাওয়া বলো তো, কে ডট কে, তার মানে এ জেড বি জেড। সো এটাই হচ্ছে তোমার ডট প্রোডাক্টের ফর্মুলা বা ডট প্রোডাক্ট করার আলটিমেটলি ওয়ে বা ডট প্রোডাক্ট অপারেশনটা করতে হয় এরকম ভাবে। বলো বুঝতে পারছো? তার মানে যদি দুইটা ভেক্টর দেয়া থাকে তাদের ডট প্রোডাক্ট করতে বলে কি করবা, জাস্ট সহগ যেটা থাকে মানে আই এর সহগের সাথে আই এর সহগ গুণ যোগ, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ যোগ, কে এর সহগের সাথে কে এর সহগ গুণ, দ্যাটস ইট। এটা হচ্ছে ডট প্রোডাক্ট করার নিয়ম বা ডট প্রোডাক্ট যে অপারেশনটা আছে ওই অপারেশনটা কাজ করে এইভাবে। ওটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা এইরকম, বাট ওটার অপারেশনটা হয় হচ্ছে এইরকম একটা অপারেশন। বুঝা গেছে? বুঝতে পারছো? এখন বলো তো এখানে কোনো ভেক্টর আছে, তোমার উত্তরে কোনো ভেক্টর আছে, আই জে কে এগুলো আছে? নাই। তার মানে উত্তরে যেহেতু কোনো ভেক্টর নাই, তার মানে উত্তর যেটা পাইছো বা ডট প্রোডাক্ট করে যেটা পাইছো ওই রাশিটা হচ্ছে একটা স্কেলার রাশি। তার মানে ডট প্রোডাক্ট করে যেই রাশিটা পাইছো সেই রাশিটা হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে, স্কেলার কোয়ান্টিটি। যে কারণে তোমার বলা হয় হচ্ছে যে ডট প্রোডাক্টটাকে স্কেলার গুণও বলে, ডট যে গুণ আছে এটাকে স্কেলার গুণও বলে। ঠিক আছে, চলো প্র্যাকটিস করি। তোমার কাছে আমি একটা ভেক্টর দিয়ে দিলাম, এটা মনে করো একটা ভেক্টর যেটার মান হচ্ছে 3i প্লাস 2j প্লাস 2j মাইনাস কে। আরেকটা ভেক্টর দিয়ে দিলাম মাইনাস 2i প্লাস 3j মাইনাস কে। বলো তো এটা এদের দুইজনের ডট প্রোডাক্টের ভ্যালু কত হবে? এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাদের ডট প্রোডাক্টের ভ্যালু কত হবে? জাস্ট মুখে মুখে উত্তর করো যে তুমি যদি এ ডট বি করো কত পাবা? জাস্ট সহগ গুণ 2 এর সাথে মানে 3 এর সাথে -2 গুণ মানে -6, 2 এর সাথে 3 গুণ মানে +6, -1 এর সাথে -1 গুণ মাইনাস মানে ইনটু -1 মানে +1। সো আলটিমেটলি তোমার কত আসছে বলো তো? আসছে কত? তোমার 1 আসছে। বোঝা গেছে? বুঝছো? এই তো আমার আগে করে দিতে পারতেছো, ভেরি গুড ভেরি গুড। তার মানে ডট প্রোডাক্ট কেমনে করতে হয় মোর অর লেস আমরা জিনিসটা বুঝে গেছি। এখন যদি তোমাকে একটা ভেক্টর দেই এইরকম যে 2i প্লাস 3j মাইনাস 7k, বি আর একটা ভেক্টর বলো এটা ডট প্রোডাক্টের মান কত হবে? এটা ডট প্রোডাক্টের মান কত হবে বলো? খুব তাড়াতাড়ি বলবা, খুব তাড়াতাড়ি। ওকে, একজন বলছে -11 আরেকজন বলছে -21। সো এই জায়গাতে খেয়াল রাখার একটা ব্যাপার আছে। তুমি যদি এখানে ডট প্রোডাক্ট করো, আমরা একটু আগে যেভাবে শিখে আসছি যে এ ডট বি, এই অপারেশনটা কি হবে? এর সাথে এটা গুণ, তার মানে -3 দুগুণে 6, এখানে +6 -3 7 21 কত আসে বলো তো? এটা কাটা -21, এটা উত্তর। এটা যদি করো তোমার উত্তরটা হয়ে যাবে কাটা। একটু চোখ কান খোলা রেখে করতে হবে। দেখো আমি কিন্তু ট্রিক্স খাটায় এই জায়গাতে একটু ঘুরাই দিছি, 2i লিখছি এই জায়গাতে, -3j লিখছি এই জায়গাতে। আমি কিন্তু তোমার ফরম্যাটে দেয় নাই যে i j k সিরিয়ালে আছে। সো এই জিনিসটা খেয়াল রেখে সুন্দর করে উত্তর করতে হবে। i এর সাথে i গুণ হয়, j এর সাথে j গুণ হয়। তার মানে এই জায়গাতে a ডট b এই কাজটা করলে দেখো সবাই ভুল করছো, বাট জিনিসটা কিন্তু দরকারি। অ্যাডমিশনে এইরকম ভাবেই দিবে, সোজা সাপটা দিবে না। তার মানে এখানে আসবে 2 দুগুণে 4, 3 তিরিকে 9, তারপর -3 7 21। তাহলে দেখো তো কত আসছে, কত আসছে বলো তো? এই জায়গাতে আসবে হচ্ছে -30, 30 থেকে 4 চলে গেলে -26। দেখছো সবাই ভুল করছো। সো খেয়াল করে সুন্দর করে উত্তর করতে হবে। জিনিসটা সহজ, একদম সহজ, ক্যালকুলেশন করা মানে তুড়ি দিয়ে সলভ করার মতো, কিন্তু করতে হবে খুবই ট্রিকি আকারে। ঠিক আছে? ঠিক আছে, ওকে ডান। তাইলে আমরা আরো কিছু প্র্যাকটিস করি। তোমাদের প্রশ্ন আসবে এইরকম যে দেখাও যে এ আর বি পরস্পর লম্ব, বা আসবে এরকম যে এ আর বি লম্ব কিনা যাচাই করো। তার মানে লম্ব কিনা যাচাই, এই জিনিসটা যদি করতে হয় যে লম্ব কিনা, এই প্রশ্নের উত্তরটা যদি আমাদের পাইতে হয় কি করতে হবে বলো তো? আমাদের ডট প্রোডাক্ট করতে হবে, তাই না? ডট প্রোডাক্টের মান যদি 0 হয় তাহলে লম্ব, মান যদি 0 না হয় তাহলে লম্ব না। ঠিক আছে, ভালো কথা। তার মানে এ ভেক্টরটা হচ্ছে মনে করো 2i প্লাস 3j মাইনাস কে, বি ভেক্টরটা হচ্ছে মনে করো এখানে -2i
তারপর -3j প্লাস কে। বলো তো এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা? দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা বলো তো, ইয়েস অর নো? তুমি আগে ডট প্রডাক্ট করবা, ডট প্রডাক্ট 0 হইলে লম্ব, 0 না হইলে লম্ব না, শেষ, দ্যাটস ইট। তার মানে a ডট b করো, a ডট b করো, এটার মানটা আসবে কত? -4। তারপর এখানে আসবে কত? এখানে আসবে হচ্ছে -9, এখানে আসবে কত বলো তো? -1। তাহলে এটা কি লম্ব? না, লম্ব না। তার মানে এই ভেক্টরটা হচ্ছে পরস্পর লম্ব না, তার মানে লম্ব না হচ্ছে উত্তর। অ্যাডমিশনে প্রশ্ন আসবে এরকম, ঠিক আছে? যাই হোক, এত কিছু লাগবে না, আমি ডিরেক্ট বলে দিচ্ছি, তুমি ডিইউতে যায় দেখবে এই প্রশ্ন চলে আসছে, ঠিক আছে? মানে যেই সময় যেই বছরই ডিইউতে ভর্তি পরীক্ষা দাও একটা প্রশ্ন এখান থেকে দিবেই, মাস্ট। মানে প্রতি বছরই দেয়, প্রতি বছরই দেয়। মনে করো তোমার কাছে একটা ভেক্টর দিল, যে এই ভেক্টরটা হচ্ছে মনে করো যে 3i প্লাস mk mj দেই -k, আর বি ভেক্টরটা মনে করো 2i প্লাস 3j -5k। তোমাকে বললো যে যদি এ এবং বি ভেক্টর লম্ব হয় তবে এম এর মান বের করো। কি বলছে? যদি এ এবং বি ভেক্টর লম্ব হয় তবে এম এর মান বের করো। তাহলে খুব সহজ সিম্পল লজিক, যে এ আর বি লম্ব হলে তাদের ডট প্রোডাক্টের মান 0, ডট প্রোডাক্টের মান 0 ধরে আমরা জাস্ট এম এর মানটা বের করব। তার মানে এই জায়গাতে এ আর বি এর ডট প্রোডাক্টের মান কত আসবে? এ আর বি এর ডট প্রোডাক্টের মান আসবে 3 × 6। তারপর এই জায়গাতে আসবে হচ্ছে প্লাস 3m, এই জায়গাতে আসবে হচ্ছে +5, এটার মান কত? 0। তার মানে -11/3, এটা হচ্ছে তোমার m এর ভ্যালু, এটা হচ্ছে তোমার m এর ভ্যালু। অনেক 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 জায়গায় আসবে, অনেক জায়গায় আসবে, অনেক জায়গায় আসবে। কিছু জায়গায় আরো কঠিন করে দিবে। কেমনে? ওরা এই জায়গাতেও m দিবে, এই জায়গাতে m দিলে কি হবে? একটা দ্বিঘাত সমীকরণ গঠন হবে, ওইটা সলভ করে তখন তোমার m এর ভ্যালুটা বের করতে। মোট কথা ডট প্রোডাক্ট ইকুয়ালস টু 0, এটা যদি তুমি বুঝো বাকিটা তুমি ছোটবেলার ক্যালকুলেশন দিয়ে সলভ করতে পারবা, ঠিক আছে? তার মানে এইরকম ম্যাথ তোমার অবশ্যই আসবে। এন্ড খেয়াল রাখবা একটা জিনিস, অবশ্যই খেয়াল রাখবা, এই জায়গাতে কি আই নাকি জে, মানে কার সাথে গুণ দিচ্ছ, তাড়াহুড়া এই জিনিসটা ভুল হয়েই যায়। বারবার প্র্যাকটিস লাগবে যে কার সাথে গুণ দিচ্ছ, এই জিনিসটা খেয়াল রাখা লাগবে, ঠিক আছে? তার মানে লম্ব কিনা, দুইটা ভেক্টর লম্ব কিনা এই জিনিসটা আমরা মোটামুটি পারি। সো এখন আরেকটা জিনিস, মানে আমরা তো জানি যে লম্ব ছাড়া অনেক ভ্যালু আসতেছিল, এটার ভ্যালু নেগেটিভ আসছে, এটার ভ্যালু নেগেটিভ আসছে, তাইলে 0 না আসা অন্য কোনো আসার মানে কি? অন্য কোনো ভ্যালু আসার মানে কি? 0 না আসা অন্য কোনো ভ্যালু আসার মানে কি? ঠিক আছে, মনে করো যে এখানে একটা এ ভেক্টর আছে, এখানে একটা বি ভেক্টর আছে, ঠিক আছে? এ ভেক্টর এবং বি ভেক্টর, ঠিক আছে? তাদের একটা ডট প্রোডাক্ট করছো, ডট প্রোডাক্টের মান 3 রকম আসতে পারে, হয় 0, নয় নেগেটিভ, নয় পজিটিভ। যদি তাদের ডট প্রোডাক্টের মানটা পজিটিভ আসে, পজিটিভ আসা মানে বলো তো কি? পজিটিভ আসা মানে হচ্ছে তাদের কমন কোনো ডিরেকশনে কাজ করতেছে, কমন কোনো ডিরেকশনে কাজ করতেছে, কমন কোনো ডিরেকশনে তাদের অংশ আছে। তাদের দুইজনকে যদি একই ডিরেকশনে আমি নিয়ে গুণ করি তাহলে তাদের মান একটা পজিটিভ ভ্যালু আছে। তার মানে তাদের কমন ডিরেকশন আছে, কমন ডিরেকশন আছে, মানে দুইজনের কমন ডিরেকশন একটা আছে। এটা মিন করে হচ্ছে যে তাদের মধ্যবর্তী যে কোণটা, এটা হচ্ছে একটা সূক্ষ্ম কোণ। ওকে, পজিটিভ আসার মানে হচ্ছে যে তাদের কমন ডিরেকশন আছে। দেখো দুইটা ভেক্টর দেখতে পাচ্ছ, তাদের কমন ডিরেকশন আছে, বা সূক্ষ্ম কোণে যদি দুইটা ভেক্টর থাকে তাদের একটা কমন ডিরেকশন থাকে, দেখাই যাচ্ছে। তার মানে যদি পজিটিভ হয় ওইটাকে বলা হয় সূক্ষ্ম কোণ, ঠিক আছে? ওইটাকে বলা যায় সূক্ষ্ম কোণ। ওকে, পজিটিভ হলে কি বলা যায়? বলা যায় যে সূক্ষ্ম কোণ। ওকে, এখন যদি 0 হয়ে যায় তাহলে তো আমরা অলরেডি জানি যে তাদের কোনো কমন ডিরেকশনে কোনো অংশ নাই। এই এ ভেক্টর এবং বি ভেক্টর তাদের কমন ডিরেকশনে কোনো অংশ নাই। দেখো এইটার এই দিকে অংশ নাও, দেখবা অংশ আসবে 0, এটার এই দিকে অংশ নাও, অংশ আসবে 0। মানে কমন ডিরেকশনে কোনো অংশ নাই বলে তাদের গুণফলটা 0 হয়ে যাচ্ছে, বা ডট প্রোডাক্টটা 0 হয়ে যাচ্ছে। যদি 0 হয় তার মানে তারা পরস্পর লম্ব বা 90 ডিগ্রি কোণে আছে। এখন যদি উল্টা হয়, মানে নেগেটিভ কখন হয়? নেগেটিভ হয় হচ্ছে যখন একটার একটার অপোজিট ডিরেকশনে, মানে তাদের তো কমন অংশ নাই, কমন অংশ নাই। এটার যেই অংশটা আছে এই দিকে, বা এই এক্স অক্ষের উপর এটার যে অংশটা আছে এটা তার দিকে না, তার উল্টা দিকে।
এই কারণেই গুণফলটা নেগেটিভ আসতেছে। তার মানে দুইটা ভেক্টর যখন তাদের ডট প্রোডাক্টটা নেগেটিভ আসে, এটা মানে হচ্ছে এটা হচ্ছে স্থূলকোণ। এই পর্যন্ত এরকম কোনো প্রশ্ন আসে নাই, বাট পরীক্ষার প্রশ্ন যদি সুন্দর করে করতে চায় এরকমও দিতে পারে। এ আর বি দুটা ভেক্টর দিয়ে দিছে, তোমাকে বের করতে বলতে পারে যে তাদের মধ্যবর্তী কোণ স্থূলকোণ নাকি সূক্ষ্মকোণ। এটা তুমি কোণ বের করেও করতে পারো, ডিরেক্ট ডট প্রোডাক্টের মানটা দিয়েও তুমি করে ফেলতে পারো। ডট প্রোডাক্টের মানটা নেগেটিভ আসলে স্থূলকোণ, ডট প্রোডাক্টের মানটা পজিটিভ আসলে সূক্ষ্মকোণ। মান দেখেও বলে দিতে পারো বা কোণটাও নির্ণয় করতে পারো। সো এখন আমরা কি কি শিখছি এতক্ষণ? আমরা শিখছি ডট প্রোডাক্ট অপারেশনটা কেমনে করতে হয়, ডট প্রোডাক্টের ফিজিক্যাল মিনিং এইভাবেও নির্ণয় করা যায়। তুমি যদি দুটার মান জানো এবং মধ্যবর্তী কোণ জানো, এইভাবেও ডট প্রোডাক্ট নির্ণয় করা যায়। তার মানে ডট প্রোডাক্ট নির্ণয় করা দুইটা ওয়ে শিখছি, লম্ব কিনা যাচাই করা শিখছি এবং মানে বিভিন্ন কোণগুলা মানে বের করা শিখছি। এখন আরো জিনিসপত্র আছে, কি কি? যে এই জায়গাতে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, এইটা একটা ফ্যাক্টর বা এই জিনিসটা আমাদের এখন শিখতে হবে। সো এটা খুব সহজ, মানে আগেরটুকু পারলে এই জিনিসটা আসলে খুব সহজ, মানে এই জিনিসগুলো নতুন কোনো কিছু না। মনে করো তোমার কাছে এখানে এ ভেক্টর আছে, এখানে একটা বি ভেক্টর আছে, তুমি চাচ্ছ তাদের মধ্যবর্তী কোণ যে আলফা, এই আলফা বের করবা, ঠিক আছে? এই আলফাটা বের করবা। তাইলে তুমি তো একটা জিনিস জানো যে এ আর বি কে যদি তুমি ডট প্রোডাক্ট করো, সেটা আসলে তুমি এইভাবেও লিখতে পারো যে এ বি কজ আলফা বা মডুলাস অফ এ মডুলাস অফ বি কজ আলফা, এইভাবেও লিখতে পারো, তাই না? এ এর মান, বি এর মান এবং কজ আলফার গুণফল, এভাবেও তুমি লিখতে পারো চাইলে। রাইট? আমার সাথে একমত? ওকে, এটা যদি একমত হয়, তুমি জানো মাত্র দেখে আসছো যে এই এ ডট বি এটা কিভাবে নির্ণয় করতে হয়, তুমি জানো বা দেখে আসছো মাত্র এ ডট বি কিভাবে নির্ণয় করতে হয়। তুমি এই জিনিসটাও জানো যে এ এর মান কিভাবে নির্ণয় করতে হয়, বি এর মান কিভাবে নির্ণয় করতে হয়, তুমি এই জিনিসটাও জানো। তাহলে সবই যদি তুমি জানো, কজ আলফার ভ্যালু বের করা তো এখন বাচ্চাদের জিনিস। তার মানে কজ আলফার ভ্যালুটা বের করতে পারলেই তো তুমি কোনটা বের করে ফেলতে পারবা। তার মানে কজ আলফার ভ্যালুটা সমান কি হবে বলো তো? এ ডট বি এর মান, এ ডট বি এর যে মানটা পাইছো এটাকে মডিউলাস অফ এ এবং মডিউলাস অফ বি দিয়ে ভাগ করলে তুমি কজ আলফার ভ্যালুটা পেয়ে যাবা। তারপর এটাকে ইনভার্স করে, কজ ইনভার্স করে তুমি মধ্যবর্তী কোণের ভ্যালুটা পেয়ে যাবা। তার মানে মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করতে হয়? এ ডট বি কে ভাগ করতে হবে মডিউলাস অফ এ মডিউলাস অফ বি দিয়ে এবং এটাকে কজ ইনভার্স করলে মধ্যবর্তী কোণ পেয়ে যাবা। খুব সহজ না? তাহলে চলো একটা প্র্যাকটিস করি, চলো একটা অঙ্ক প্র্যাকটিস করি। সো তোমার কাছে দুটো ভেক্টর দেয়া, একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর হচ্ছে 3i প্লাস 2j মাইনাস কে, র্যান্ডম আর একটা ভেক্টর তোমার কাছে দেয়া, সেটা হচ্ছে 2i প্লাস j মাইনাস 3k। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত এটা তোমাকে বের করতে বললাম, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। খুব সহজেই বের করা যায়, তুমি চাইলে ডিরেক্টলি লিখে ফেলতে পারবা যে cos আলফা সমান সমান হচ্ছে মডুলাস মানে a ভেক্টর ডট b ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ a ইনটু মডুলাস অফ b। ডিরেক্টলি লিখে ফেলতে পারবা ফর্মুলা, বাট ডিরেক্টলি লেখার দরকার নাই, মানে এত বেশি মনে রাখার দরকার নাই। তুমি আগে এটা লিখে নিবা যে a ডট b সমান আমরা জানি মডুলাস অফ a মডিউলাস অফ বি কজ আলফা। সেখান থেকে তুমি দেখে দেখে উত্তরটা লিখে ফেলতে পারবা বা জিনিসটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে এখন কজ আলফার ভ্যালুটা বের করি। কজ আলফার ভ্যালুটা বের করি। কজ আলফার ভ্যালুটা কত আসবে বলো? আমার ডট প্রোডাক্ট যদি করি, ডট প্রোডাক্টের ভ্যালুটা কত আসতেছে? ডট প্রোডাক্টের ভ্যালুটা কত আসতেছে বলো তো? ডট প্রোডাক্টের ভ্যালুটা কত আসতেছে? আবার খেয়াল রাখবা কোনটা আই কোনটা জে, কার সাথে কি গুণ দিচ্ছ। 3 দুগুণে 6, 2 একে 2, -3 এর সাথে -1 গুণ করবা, তাহলে কত আসে? +3। ওকে, ঠিক আছে, এটা তোমার ডট প্রোডাক্টের মান। নিচে হচ্ছে মডুলাস অফ এ এবং মডুলাস অফ বি। তার মানে এ এর মান কত? এ এর মান হচ্ছে √3 স্কয়ার মানে 9 +4 মানে 13 +1 মানে 14। তার মানে তোমার এ এর মান হচ্ছে √14। বি এর মান কত? 2 দুগুণে 4, 4 আর 1 5 আর 3 3 9, তার মানে 9 আর 3 এটাও 14ই। তাহলে তুমি এখান থেকে খুব ইজিলি বের করতে পারবা যে এখানে ভ্যালুটা কত। 6 আর 2 8, 8 আর 3 9 ডিভাইডেড বাই 14, তাই না? এটা হচ্ছে তোমার cos থিটার ভ্যালু। cos থিটার ভ্যালু পেয়ে গেলে তুমি ক্যালকুলেটরে এটা ইনভার্স করো, ইনভার্স করলে তুমি উত্তরটা পেয়ে যাবে। অনেকে বের করে বলছো
যে 38.21, ঠিক আছে। সো এরকম ভাবে আমাদের যে কোনো দুইটা ভেক্টর যদি দেয়া থাকে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে, আমরা খুব সহজে যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো, তাই না? খুব সহজ, যদি ওয়েগুলা জানো খুব সহজে বের করতে পারবে। সো এই মধ্যবর্তী কোণের ক্ষেত্রে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে দিক কোসাইন। যেটা যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে দিক কোসাইন। আচ্ছা 11/14 হয়, 6 2 8 আর 3 11, ধর কি করলাম ওইটা, হ্যাঁ 11/14, ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো এখানে অ্যাঙ্গেল নির্ণয় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বের করতে মাঝে মধ্যে বলে, সেটার নাম হচ্ছে দিক কোসাইন। দিক কোসাইন, ঠিক আছে। দিক কোসাইন মানে হলো তোমার একটা ভেক্টর নির্দিষ্ট অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটার কজের মান বা সেটার কজ ভ্যালুটা, এটাকে বলা হয় দিক কোসাইন। তাইলে আমি যদি বলি যে এক লোক বাসা থেকে বের হয়ে আমেরিকা যাইতে পারে, ওই লোক বাসা থেকে বের হয়ে ঢাকা যেতে পারবে না? অবশ্যই পারবে, অবশ্যই পারবে। তার মানে তুমি যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান বের করতে পারতেছো, মধ্যবর্তী কোণের কজের মান বের করতে পারতেছো। তোমাকে যদি বলি যে একটা ভেক্টর দিয়ে দিলাম, ওই ভেক্টরের এক্স অক্ষের সাথে তার কোণের মান কত বা ওই কোণের কজের মান কত, ইজিলি বের করতে পারবা, রাইট? তার মানে তোমাকে যদি একটা ভেক্টর বলে দেই যে একটা এ ভেক্টর মনে করো, এই এ ভেক্টরটা হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আমি তোমাকে বললাম যে এক্স অক্ষের সাথে তার কোণ নির্ণয় করো বা এক্স অক্ষের সাথে দিক কোসাইন নির্ণয় করো। দেখো দিক কোসাইন এক জিনিস আর কোণ এক জিনিস। কোণ হচ্ছে আলফাটা, এক্স অক্ষের সাথে যে কোণ সেই কোণটা মনে করো আলফা এক্স বা এক্স অক্ষের সাথে কোণ, কিন্তু এটার কজ ভ্যালুটাকে বলা হয় হচ্ছে দিক কোসাইন বা এক্স অক্ষের সাথে দিক কোসাইন, ঠিক আছে। ওটার কজ ভ্যালুটাকে বলা হয় দিক কোসাইন বা এক্স অক্ষের সাথে দিক কোসাইন। দিক কোসাইন কোসাইন কথাটা আসে মানে কজ ভ্যালুটা চাইছে, ঠিক আছে। তুমি সেটা এক্স অক্ষের সাথে কোণ নির্ণয় করতে পারবা। তাইলে একটা ভেক্টর তোমাকে দেয়া এক্স অক্ষের সাথে কোণ নির্ণয় করবা, তার মানে এক্স অক্ষের দিকে তোমার কি লাগবে? একটা ভেক্টর লাগবে। এক্স অক্ষের দিকে যদি একটা ভেক্টর পাও, তাইলে ওই ভেক্টরটার সাথে জাস্ট ডট করলে ডট প্রোডাক্টের মাধ্যমে তুমি মধ্যবর্তী কোণটা পেয়ে যাবা। এক্স অক্ষের দিকে একটা ভেক্টর কি ভেক্টর বলো তো? এক্স অক্ষের দিকে একটা ভেক্টর বলো তো? আমরা জানাশোনা একটা ভেক্টর আছে যেটা হচ্ছে আই ক্যাপ। তার মানে আমি ধরে নেই যে একটা ভেক্টর বি ভেক্টর সেটা হচ্ছে জাস্ট আই ক্যাপ বা এক্স অক্ষ আর কি। এখন এই দুইটার মধ্যবর্তী যে কোণ সেটাই হচ্ছে আমার এক্স অক্ষের সাথে কোণ, রাইট? যদি বলতো ওয়াই অক্ষের সাথে কোণ কত, তাইলে আমি আরেকটা ভেক্টর যেটা নিতাম সেই ভেক্টরটা নিতাম জে ক্যাপ। এখন এই দুইটার মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে কোণ, বুঝতে পারছো? ঠিক আছে। তার মানে যদি এক্স অক্ষের সাথে কোণটা বের করি আমাকে দুইটা ডট করতে হবে। আমি যদি কজ আলফা বের করি উপরে দুইটা ডট করতে হবে, তার মানে এ ডট বি করতে হবে এবং নিচে মডুলাস অফ এ মডুলাস অফ বি। তার মানে এই কাজটা যদি করি এ ডট বি যদি করি, এখানে তো ওয়াই জে কে কোনো কম্পোনেন্টই নেই, মানে ওইগুলা গুণ দিলে 0 হয়ে যাবে। তার মানে উপরে পড়ে থাকবে শুধু এক্স, নিচে পড়ে থাকবে রুট ওভার অফ মানে মডুলাস অফ এ, তাই না? মডুলাস অফ এ মানে এ এর মান আর কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। বুঝতে পারছো? বুঝতে পারছো? তোমাকে যদি একটা ভেক্টর বলি, খুব র্যান্ডম একটা ভেক্টর, এ ভেক্টর সমান 3i প্লাস 4j মাইনাস 3k, আমি বললাম জেড অক্ষের সাথে কোণ কত, জেড অক্ষের সাথে কোণ কত, তাহলে তুমি আরেকটা ভেক্টর ধরে নিবা হচ্ছে কে ক্যাপ এবং তাদের মধ্যবর্তী কোণটা বের করবা। ওকে, মধ্যবর্তী কোণটা মনে করো আমি কজ গামা দিচ্ছি, একটা র্যান্ডম নাম মনে করো দিচ্ছি। সো কত আসবে বলো তো? এ ডট বি করলে আসবে উপরে -3 আর নিচে আসবে রুট ওভার 3 স্কোয়ারে 9, 4 স্কোয়ারে 16, 25, 25 আর 9 তোমার আসবে হচ্ছে 34। এটাই হচ্ছে তোমার জেড অক্ষের সাথে দিক কোসাইন। কনভেনশন অনুযায়ী এক্স অক্ষের সাথে দিক কোসাইনকে তোমার আলফা দিয়ে প্রকাশ করে, ওয়াই অক্ষের সাথে দিক কোসাইনকে তোমার বিটা দিয়ে প্রকাশ করে, এন্ড জেড অক্ষের সাথে দিক কোসাইনকে গামা দিয়ে প্রকাশ করে। এই কারণে আমি গামা লিখছি, জেড অক্ষের সাথে যেহেতু কোণ নির্ণয় করতেছি। বলো নির্দিষ্ট অক্ষের সাথে কোণের মান বা কোণের কজের মান বের করতে পারবা না? খুব ইজিলি বের করতে পারবা না? এখন মাঝে মধ্যে পরীক্ষা হলে একটা জিনিস প্রমাণ করতে বলে যে এই যে অক্ষ বরাবর যে দিক কোসাইনগুলো আছে বা এক্স অক্ষ বরাবর দিক কোসাইন কজ আলফা, ওয়াই অক্ষ বরাবর দিক কোসাইন কজ বিটা, জেড অক্ষ বরাবর দিক কোসাইন কজ গামা, এদের স্কোয়ারের মানটা কত?
কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা। এই ভ্যালুটার মান কত বা এই ভ্যালুটা সমান 1, এই জিনিসটা প্রমাণ করতে বলে মাঝে মধ্যে। খুব সহজে করতে পারবা। এক্স অক্ষের সাথে কজ আলফা বের করবা, মানে অ্যাঙ্গেলটা বের করবা, ওই অ্যাঙ্গেলের কজ আলফার মানটা বের করবা, ওয়াই অক্ষের সাথে কজ বিটার মানটা বের করবা, জিরো অক্ষের সাথে কজ গামার মানটা বের করবা, তাহলে স্কোয়ার করবা, দেখবা যে তার ভ্যালুটা 1 আসছে। বলো এতটুকু মোটামুটি সবার ক্লিয়ার কিনা? সো এতটুকু ক্লিয়ার হলে মোটামুটি আমাদের ডট প্রোডাক্টের অলমোস্ট শেষের দিকে আর একটা টপিক আছে যেটা আমরা পড়বো। ক্লিয়ার? এতটুকু বলো তো ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার? ঠিক আছে। তার মানে যেই লোক যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারো, যে কোনো একটা অক্ষের সাথেও কোণটা ইজিলি বের করতে পারবে। ওকে, এরপর আমাদের যেটা আসে সেটা আছে অভিক্ষেপ আর উপাংশ। অভিক্ষেপ বের করা আর উপাংশ বের করা, যেটা আমরা অলরেডি শিখে আসছি, ঠিক আছে? মনে করো এখানে একটা ভেক্টর আছে কিউ ভেক্টর, এখানে একটা ভেক্টর আছে পি ভেক্টর। আমি তোমাকে বললাম যে পি এর দিকে কিউ এর বা পি এর দিকে বললাম না পি এর উপর কিউ এর অভিক্ষেপ কত। দেখো অভিক্ষেপ আর উপাংশ দুইটা কথার মধ্যে একটু ডিফারেন্স আছে। এই অভিক্ষেপ হচ্ছে এটা স্কেলার রাশি, এই অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার রাশি। স্কেলার মানে কি? শুধুমাত্র মান আছে। আর উপাংশ মানে হচ্ছে একই জিনিস বাট ভেক্টর রাশি যার মান এবং দিক আছে। দেখো দুইজন একই মায়ের পেটের ভাই, দুইটা একই জিনিস। অভিক্ষেপে শুধু মান আছে, উপাংশের মানও আছে, দিকও আছে। উপাংশের মান আবার অভিক্ষেপের মানের সমান, মানে অভিক্ষেপের যেই মান উপাংশেরও সেই মান, জাস্ট উপাংশের একটা হাত বেশি আছে, কি তার একটা ডিরেকশন আছে, আর কিছুই না। তার মানে অভিক্ষেপের মান এবং উপাংশ ভেক্টরটার মান, দেখো উপাংশ একটা ভেক্টর, উপাংশ ভেক্টরটার মান আর অভিক্ষেপের মান দুইটা আসলে সমান। সো এতটুকু ধরতে পারছো? ওকে, এই জিনিসটা এখন বের করা কেমনে শিখে। আমি বললাম পি এর উপর কিউ এর অভিক্ষেপটা কত, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, পি এর উপর কিউ এর অভিক্ষেপটা কত, মানে কিউ এর অভিক্ষেপ কত, যার সাথে কোণ তার সাথে কজ, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। তার মানে এই পি এর উপর মানে পি এর উপর বা যাই হোক এই অক্ষের উপর, এটা মনে করো একটা অক্ষ, এই অক্ষের উপর কিউ এর উপাংশটা কত হবে, উপাংশ না বলে কিউ এর অংশটা কত হবে, এই অক্ষের উপর কিউ এর অংশটা কত হবে, বা কিউ এর অভিক্ষেপটা কত হবে, বা কিউ এর ছায়াটা কত হবে, বের করো তো। পড়াইছি তোমাদের অনেক, যে এই অক্ষটার উপর এই কিউ এর ছায়াটার দৈর্ঘ্য কত হবে, বা অংশটার দৈর্ঘ্য কত হবে, অংশটার মান কত হবে, কিউ কজ আলফা, তাই না? তার মানে এইটুকু অংশের যে মানটা বা ছায়ার দৈর্ঘ্যটা, সেটার মান আসবে কিউ কজ আলফা। এই জিনিসটাই অভিক্ষেপ, এটার মানই এখন বের করতে হবে। বুঝতে পারছো? তার মানে আমি যদি তোমাকে বলি, জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে। তোমাকে যদি আমি বলি কিউ এর অভিক্ষেপ, তাইলে কিউ এর অভিক্ষেপের মানটা কত, কিউ কজ আলফা। পি এর উপর কিউ এর অভিক্ষেপের মানটা কত, কিউ কজ আলফা। বাট আমি যদি তোমাকে বলতাম যে কিউ এর উপর পি এর অভিক্ষেপের মান কত, দেখো কিউ এর উপর এই লাইন বরাবর এই পি এর অভিক্ষেপের মান কত, পি কজ আলফা, তাই না? একই জিনিস, কিন্তু তুমি দুইটা অক্ষের উপরে নির্ণয় করতে পারো। পি অক্ষের উপর কিউ এর উপাংশ বা কিউ এর অভিক্ষেপ বা কিউ এর ছায়া, এটা হচ্ছে কিউ কজ আলফা। আর কিউ অক্ষের উপর পি এর ছায়ার দৈর্ঘ্য বা পি এর অংশের দৈর্ঘ্য, সেটা হচ্ছে পি কজ আলফা। ছোটবেলা থেকে পড়াচ্ছি, যার সাথে কোণ তার সাথে কজ। ওকে, সো ব্যাপারটা হচ্ছে কার উপর কার, এটা জাস্ট ধরতে পারলেই হয়েছে। তাইলে আমাকে বলো যে কোনো অক্ষের উপর, যার উপরে যে হোক সমস্যা নাই, যদি বলে যে কিউ এর এই কথাটা আছে, কিউ এর অভিক্ষেপ, যদি এই কথাটা বলে কিউ এর অভিক্ষেপ, তাইলে তোমাকে কোন জিনিসটার মান বের করতে হবে? কিউ এর অভিক্ষেপ বললে কোন জিনিসটার মান বের করতে হবে? কিউ কজ আলফা, রাইট? কারণ কিউ এর অভিক্ষেপ, কিউ এর কতটুকু ছায়া আছে, কতটুকু দৈর্ঘ্য আছে, ওটা বের করতে হলে তোমাকে কিউ কজ আলফা বের করতে হবে। যদি প্রশ্নে বলে যে পি এর অভিক্ষেপ, তাহলে তোমাকে কোন জিনিসটার মান বের করতে হবে? পি কজ আলফার মান বের করতে হবে। বুঝছো?
এখন এই জিনিসটা আমরা বের করবো কেমনে? ওই যে আমাদের ডট প্রোডাক্টের ফর্মুলার মাধ্যমে, ডট প্রোডাক্টের ফর্মুলা থেকে আমরা বের করব। ঠিক আছে, আমরা ডট প্রোডাক্টে কি পড়ছি যে এ আর বি যদি দুটা ভেক্টর দেয়া থাকে তাহলে সেটার মান হচ্ছে মডুলাস অফ এ মডুলাস অফ বি কজ আলফা। এখন যদি তোমাকে বলে সামহাউ যদি বলে যে এর উপর বি এর অভিক্ষেপ, দেখো তুমি জাস্ট খেয়াল করবা বি এর অভিক্ষেপ এই কথাটা আছে কিনা। তোমাকে যদি এখন বলে যে এর উপর বি এর অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ বের করো, তাহলে তুমি কি বের করবা? তুমি ইন্টারপ্রেট করবা এই লেখাটুকু। কোন লেখাটুকু? যে কার অভিক্ষেপ? বি এর অভিক্ষেপ। তাহলে তোমার কি বের করতে হবে বলো তো? বি এর অভিক্ষেপ, তার মানে কি বের করতে হবে? এ কজ আলফা বের করতে হবে নাকি বি কজ আলফার মান বের করতে হবে? বলো কি বের করতে হবে? কোনটা বের করতে হবে? বি কজ আলফা, রাইট, ভেরি গুড। তার মানে বি এর অভিক্ষেপ মানে তোমার কাছে বের করতে হবে এই মান, এই জিনিসটার মান, এই জিনিসটার মান তোমার কাছে চাইছে, এই জিনিসটার ভ্যালু তোমার কাছে চাইছে, এই জিনিসটা একটা স্কেলার রাশি, ভ্যালু তোমার কাছে জাস্ট চাইছে। সো এই জিনিসটার ভ্যালু বা মান তুমি এই ফর্মুলা থেকে ইজিলি বের করতে পারবা যে এ ডট বি এর ভ্যালুকে তুমি যদি মডুলাস অফ এ দিয়ে ভাগ করে দাও তাইলেই তুমি বি কজ আলফার ভ্যালুটা পেয়ে যাবে। সো এটা নির্ণয় করতে হবে এইরকম ভাবে। ঠিক আছে, যদি দুটা ভেক্টর বলে দেয় এবং তোমাকে বলে এ এর উপর বি এর অভিক্ষেপ বের করো, খুব ইজিলি তুমি এমনি বের করতে পারবা। ঠিক আছে, খুব ইজিলি তুমি এমনি বের করতে পারবা। এখন এর উল্টাটা যদি বলে, যদি বলে যে বি এর উপর এ এর অভিক্ষেপ, তোমাকে বললো যে বি এর উপর এ এর অভিক্ষেপ, এটা কত আসবে? এ এর অভিক্ষেপ, জাস্ট এই কথাটার উপর ফোকাস করবা। এ এর অভিক্ষেপ মানে হচ্ছে, এ এর অভিক্ষেপ মানে হচ্ছে এ কজ আলফা, রাইট? এ এর অভিক্ষেপ মানে হচ্ছে এ কজ আলফা। আর এ কজ আলফা যদি এই ফর্মুলা থেকে বের করো, এ কজ আলফাকে এক পাশে রেখে বিটাকে তোমার এই পাশে আনতে হবে। তার মানে মডুলাস অফ বি দিয়ে তখন তোমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। মডুলাস অফ বি দিয়ে তোমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। বুঝে গেছো ব্যাপারটা? তার মানে জিনিসটা খুবই সিম্পল, সুপার সিম্পল, কোনো ঘাপলা নাই এই জায়গাতে, কোনো ঘাপলা নাই। ঠিক আছে, তার মানে তোমাকে যদি ম্যাথ করতে বলি, খুব সহজে তুমি বের করতে পারবা। মনে করো আমি তোমাকে একটা পি ভেক্টর বলে দিলাম যে 3i প্লাস 5j মাইনাস 3k, কিউ ভেক্টর বলে দিলাম যে মাইনাস 2j প্লাস 5i মাইনাস 3k, দুটা ভেক্টর তোমাকে বলে দিলাম। ঠিক আছে, এখন আমি তোমাকে বললাম যে পি এর দিকে কিউ এর অভিক্ষেপ কত, পি এর দিকে কিউ এর অভিক্ষেপ কত। তার মানে তুমি জাস্ট ফোকাস করবা কিউ এর অভিক্ষেপ, এই জিনিসটা আমি চাইছি। তার মানে আমি বের করতে চাইছি হলো কিউ কজ আলফা, কিউ এর অভিক্ষেপ যেহেতু চাইছি তার মানে কিউ কজ আলফা চাইছি। এটা সমান ওই ফর্মুলা থেকে কি আসবে? এ ডট বি এর মান উপরে, নিচে যেহেতু কিউ কজ আলফা এখানে বাকি, এ কই থেকে আসলো? পি ডট কিউ হচ্ছে তোমার উপরে, যেহেতু কিউ কজ আলফা বাকি, এখানে একটা পি ছিল, তার মানে পি এর মানটা নিচে চলে আসবে। তার মানে এইটুকুন মান বের করতে পারা মানে কিউ এর অভিক্ষেপ বের করা হয়ে গেছে, রাইট? তার মানে এখন ডট প্রোডাক্টের মানটা বের করো। দেখো উপরে ডট প্রোডাক্ট করো, 3 দুগুণে 6, 4 5 5 25, মাইনাস 3 থেকে 9, আর নিচে মডুলাস অফ পি কত আসবে বলো তো? 3 থেকে 9, 25 আর 9 কত আসে? 9 আর 9 18, 18 আর 25, 18 আর 25 কত? 18 আর 25 কত? 25 আর 20 45, এর থেকে 2 কম মানে 43, মানে √43। বলো তো হইছে? বলো তো হইছে কিনা? কিউ এর অভিক্ষেপ হইছে কিনা? হইছে? হয় নাই? খেয়াল করবা কার সাথে কারে গুণ দিচ্ছ, আই এর সাথে আই গুণ দিচ্ছ নাকি, খেয়াল রাখতে হবে। দেখো এখানে আই, এখানে এখানে আই, এখানে, তার মানে 3 5 15, মাইনাস 5 দুগুণে 10, এখানে প্লাস 9, তার মানে এখানে আসবে হচ্ছে তোমার কত? উপরে আসবে 5 আর 9 14। ঠিক আছে, তার মানে 14/√43। ঠিক আছে, সো জিনিসটা খেয়াল রাখবা যে কার সাথে কার গুণ দিচ্ছ, কার সাথে কার গুণ দিচ্ছ, খেয়াল রাখতেই হবে, মাস্ট, খেয়াল না রাখলে হবে না। তার মানে অভিক্ষেপ জিনিসটা হচ্ছে একটা স্কেলার রাশি, একটা স্কেলার ভ্যালু, যেটা একটা মান আসবে,
যেটার একটা মান আসবে 1 2 3 4 5 6 7 8 9 10 10 বাই 12 13 বাই 14 একটা মান আসবে। ঠিক আছে, বুঝছো? অভিক্ষেপ বের করতে পারবা বলো তো? অভিক্ষেপ বের করতে পারবা? অভিক্ষেপ বের করতে পারবা বলো তো? অভিক্ষেপ বের করতে পারবা সবাই? ক্লিয়ার? অভিক্ষেপ বের করতে পারবা? ঠিক আছে, অভিক্ষেপ যদি বের করতে পারো তাইলে তোমার কাছে উপাংশ নির্ণয় করা তোমার কাছে ডাল ভাত। উপাংশ নির্ণয় করা ডাল ভাত। দেখো আমি তোমাকে বলছিলাম যে অভিক্ষেপ আর উপাংশ তারা আসলে কি ভাই? তারা আসলে চাচাতো ভাই। তারা আসলে কি ভাই বলো তো? তারা আসলে চাচাতো ভাই। অভিক্ষেপ আর উপাংশ তারা আসলে কি ভাই? তারা আসলে চাচাতো ভাই। তার মানে আমরা এখন কি নির্ণয় করতেছি বলো তো? আমরা এখন নির্ণয় করতেছি উপাংশ। তার মানে অভিক্ষেপ না, আমরা এখন নির্ণয় করতেছি যেটা সেটা হচ্ছে উপাংশ। ওকে, আমরা নির্ণয় করতেছি উপাংশ এখন। উপাংশ আর অভিক্ষেপের ডিফারেন্সটা কি বলছিলাম? যে উপাংশে শুধুমাত্র ডিরেকশন আছে আর অভিক্ষেপে ডিরেকশন নাই। অভিক্ষেপে ডিরেকশন নাই। তার মানে উপাংশে আমি যদি আমাকে যদি বলে যে এ এর দিকে বা পি এর দিকে কিউ এর উপাংশ বের করো, ওখানে এক্সট্রা জাস্ট একটা ডিরেকশন আসবে যে কার দিকে, কার দিকে, কার দিকে, পি এর দিকে। তার মানে এই যে উপাংশটা, এই উপাংশটা একটা ভেক্টর রাশি বানাইতে হবে, বাট অভিক্ষেপ দিয়ে তো আমরা জাস্ট মানটা পাইছি, ডিরেকশন তো পাই নাই। তার মানে যেহেতু পি এর দিকে ওই ভেক্টরটা, তার মানে ভেক্টরটা হইতে হইলে, এটাকে ভেক্টর বানাইতে হইলে পি এর দিকে একক ভেক্টর দিয়ে গুণ দিতে হবে, তাই না? আমি তোমাকে যদি বলি যে এক্স অক্ষের দিকে একটা ভেক্টর, যে ভেক্টরটার মান 50, ওই ভেক্টরটা আসলে কত? তুমি বলবা 50i। তার মানে একক ভেক্টর দিয়ে গুণ দিলে জিনিসটা ভেক্টর হয়ে যাবে। তার মানে অভিক্ষেপের মানটা বের করছি, এখন এটা যেই দিকে, ওই দিকের একক ভেক্টর দিয়ে গুণ করলেই উপাংশ হয়ে যাবে, ওই দিকের একক ভেক্টর দিয়ে গুণ করলেই উপাংশ হয়ে যাবে। তার মানে কিউ এর অভিক্ষেপ এটার মান এত, পি এর অভিক্ষেপ এটার মান এত, কোনো সমস্যা নেই। বাট যদি বলি এ এর উপর বি এর অভিক্ষেপ না বলে যদি বলি উপাংশ, অভিক্ষেপ না বলে যদি বলি উপাংশ, 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 ঠিক আছে? অভিক্ষেপ না বলে আমি কি বললাম? যে এ এর উপর বি এর উপাংশ আর বি এর উপর এ এর উপাংশ। দেখো অভিক্ষেপ মান যতটুকু, মান ততটুকুই, মান নিয়ে কোনো কনসার্ন না। বি এর উপাংশ, বি এর উপাংশ তার মানে বি কজ আলফা, কোনো সমস্যা নেই। বি এর উপাংশ মানে বি কজ আলফা, যার উপাংশ বা যার অভিক্ষেপ তার কজ আলফা। কিন্তু এই রাশিটা তো স্কেলার, এটাকে ভেক্টর বানাইতে হবে। এখন ওই ভেক্টরটা ডিরেকশন কোন দিকে? এ এর দিকে, তাই না? এ এর উপর বা এ এর লাইনের উপর আমি অভিক্ষেপটা বের করছি বা উপাংশটা বের করছি, তার মানে তার ডিরেকশনটা কোন দিকে? এ এর দিকে না? যেহেতু এ এর দিকে, এটাকে উপাংশ বানানোর জন্য বা ভেক্টর বানানোর জন্য আমাদের এ ক্যাপ মানে এ এর দিকে একটা একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে, তাইলে এই জিনিসটা ভেক্টর হয়ে যাবে এবং এটা উপাংশ হয়ে যাবে। এ এর উপাংশ বের করছি বি এর দিকে বা বি এর উপর বা বি এর দিকে, তার মানে এটাকে ভেক্টর বানাতে হলে কি করতে হবে বলতো? বি ক্যাপ বা বি এর একক ভেক্টর দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে হচ্ছে উপাংশ। বুঝতে পারছো বলো তো? ক্লিয়ার কিনা? বুঝছো? বুঝছো? তার মানে উপাংশ এবং অভিক্ষেপ দুটো সিমিলার জিনিস। অভিক্ষেপটা জাস্ট স্কেলার, ওটাকে জাস্ট একক ভেক্টর দিয়ে গুণ করে ভেক্টর বানাইলেই সেটা হয়ে যায় উপাংশ। এখন এটা ম্যাথমেটিক্যালি কেমনে নির্ণয় করবা? ম্যাথমেটিক্যালি কেমনে নির্ণয় করবা? সেম একটা ভেক্টর তোমাকে মনে করো আমি দিলাম, বললাম যে এটার উপাংশ বের করো, এটার উপাংশ বের করো, তাহলে বলো তো ডিফারেন্সটা কই আসবে? ডিফারেন্স আসবে হচ্ছে, তোমাকে বলছিলাম না আমি কি বলছিলাম এই ম্যাথে, যে পি এর উপর কিউ এর উপাংশ বের করো। ম্যাথটার উত্তরটা কিরকম ছিল? যে পি এর উপর, পি এর উপর কিউ এর উপাংশ। যেহেতু কিউ এর উপাংশ বা কিউ এর অংশ বের করতে তোমাকে বলছি, তার মানে তুমি আগেই বুঝে গেছো, তার মানে কিউ কজ আলফার ভ্যালু বের করতে হবে। তার মানে কিউ কজ আলফার ভ্যালু বের করতে হবে, তুমি ওইটাই করছো। বাট পি এর উপর উপাংশ যেহেতু বের করতে বলছি, তার মানে পি এর দিকে, তার মানে আমাকে একটা পি এর দিকে একক ভেক্টর দিয়ে গুণ করলেই কাজ শেষ। তার মানে আমাদের পি এর দিকে যে একক ভেক্টরটা, এটা দিয়ে গুণ করলেই মানে তার অভিক্ষেপ যতটুকু ছিল এর সাথে পি এর দিকে একটা একক ভেক্টর গুণ করলেই কাজ শেষ। এখন একক ভেক্টর, একক ভেক্টর মানে কি? এটাকে এমনি ফালা রাখবা না। একক ভেক্টর মানে হচ্ছে একটা ভেক্টরকে তার মডুলাস দিয়ে ভাগ করা, তার মডিউলাস দিয়ে ভাগ করা। বুঝছো? তাইলে এখানে তো তুমি অভিক্ষেপ পাইছিলা, এতটুকু তো তোমার অভিক্ষেপ। দেখো অভিক্ষেপ কতটুকু আসে? 5 আর 9, 5 আর 9 মানে 14 ডিভাইডেড বাই
43, এটা তো তোমার অভিক্ষেপ ছিল বা স্কেলার মানটুকু ছিল। এর সাথে পি এর একক ভেক্টর গুণ করতে হবে। এখন পি ভেক্টর তোমার কাছে জানা আছে, এর একক ভেক্টর বের করা সুজানা, তার মান দিয়ে ভাগ করলেই তো হয়ে যাবে। তার মানে তার একক ভেক্টরটা হচ্ছে এইরকম, যে পি ভেক্টরটা মানে 3i প্লাস 5j মাইনাস 3k, এটাকে যদি তার একক ভেক্টর দিয়ে ভাগ করো, মানে √43 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পেয়ে যাবা হচ্ছে এটার একক ভেক্টর। তার মানে এই পুরো জিনিসটা একটা কি ভেক্টর রাশি, আর এটাই হচ্ছে পি এর দিকে কিউ এর উপাংশ। বলো বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? তার মানে উপাংশ আর অভিক্ষেপ নির্ণয় করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসবে, জাস্ট একটু সুন্দর করে বুঝে বুঝে করতে হবে। চলো কিছু প্র্যাকটিস করি, তাহলে আমাদের আরো জিনিসগুলো ইজি হয়ে যাবে। তার মানে ডট প্রোডাক্টের সবগুলা জিনিস আমাদের মোটামুটি ডান, লম্ব হওয়ার শর্ত, দিক কোসাইন, এই জিনিসগুলো আমাদের ডান। ঠিক আছে, কিছু প্র্যাকটিস ম্যাথ করি চলো। প্রথমত এই সৃজনশীলটাই কি বলছে, বি বরাবর এর অভিক্ষেপ নির্ণয় করো। তার মানে কার অভিক্ষেপ, কার, এর। তার মানে তোমাকে কি নির্ণয় করতে হবে বলো তো, এ কজ আলফা নাকি বি কজ আলফা? কি নির্ণয় করতে হবে? বি এর উপর এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো, এর। তার মানে এ কজ আলফা নির্ণয় করতে হবে। এ কজ আলফা মানে কি, এ ডট বি ডিভাইড বাই মডুলাস অফ বি। এখানে এ ভেক্টর কত দেয়া 3, বি ভেক্টর কত দেয়া i প্লাস 2j প্লাস 3k। সো ডট গুণন করো, 3 আর 1 3, 2 আর 2 4, 3 আর 1 কত হয় 3 হয়। সো এটা হচ্ছে তোমার ডট গুণন। নিচে হচ্ছে বি এর মডিউলাস, তার মানে বি এর মান কত 1 প্লাস 4, 2 দুগুণে 4, তার মানে 5, আর এখানে রুট ওভার 5 প্লাস 9 মানে √14, রাইট? এটাই হচ্ছে তোমার বি এর দিকে এ এর অভিক্ষেপ। বুঝতে পারছো? বি এর দিকে এ এর অভিক্ষেপ বুঝতে পারছো? তার মানে এখানে আসবে তোমার হচ্ছে 10/14। বুঝছো? তুমি কিন্তু পেয়ে গেছো 3 নাম্বার, কুমিল্লা বোর্ড 2023। বলো পারবা না? জিনিসটা খুবই ইজি না? খুবই ইজি। দেখো এতটুকু রাখলেই হবে উত্তর। ওকে, ঘ নাম্বারটা করতেছি না, আমরা ক্রস প্রোডাক্ট পরে ঘ নাম্বারটা করব। এখানে দেখো কি বলছে, জ্যোতিষ চতুর্ভুজ। আচ্ছা, ঘ নাম্বারে বলছে পরস্পর লম্ব কিনা গাণিতিকভাবে যাচাই করো। দেখো খুবই সহজ, 4 নাম্বারের একটা প্রশ্ন আসছে কই, যশোর বোর্ড 2023, যে তোমার এ আর বি পরস্পর লম্ব কিনা। তার মানে তোমাকে এই জিনিসটা করার জন্য আগে ডট প্রয়োগ করতে হবে। সো এ ডট বি এর মানটা বের করো, কত আসে বলো তো, আই গুণ দিবা, তার মানে 2 আর 2 এ 2, 2 একে 2, মাইনাস 2 আর 1 হলে চলে আসবে -2, তারপর -3 এর সাথে -1 গুণ করলে হয়ে যাবে +3। তার মানে ডট প্রোডাক্টটা যেহেতু 3, যেটা নট ইকুয়ালস টু 0, তার মানে তারা পরস্পর লম্ব না। খুব ইজি। ওকে, ডান। তারপর ঢাকা বোর্ড 2022, এখানে 3টা বিন্দু দিছে ও পি কিউ, বলছে পি কিউ ভেক্টরের মান নির্ণয় করো। খুবই সহজ, ও পি ভেক্টর দেয়া, ও কিউ ভেক্টর দেয়া, পি কিউ ভেক্টর দেয়া, একটু আগে যেটা করছি আমরা, খুবই সহজ। পি ও কিউ এর অবস্থান ভেক্টরদের পরস্পর লম্ব হবে কিনা। তার মানে তুমি আগে ওপি ভেক্টর নির্ণয় করবা, ও কিউ ভেক্টর নির্ণয় করবা, ডট প্রোডাক্ট করবা, যদি 0 আসে লম্ব, 0 না আসলে লম্ব না। সো এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে পুরোটা। ঢাকা বোর্ড 2022 10 নম্বর একটা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। দেখি অ্যাডমিশনে কেমন ম্যাথ আসে। রুয়েট 9, 10 এবং কুয়েট 14, 15 আসছে এটা, যে ফর হোয়াট ভ্যালু অফ এ, এর কোন ভ্যালুর জন্য ভেক্টর এ এবং বি পরস্পর পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে তারা পরস্পর লম্ব হয়। তার মানে পরস্পর লম্ব হওয়ার শর্ত এ ডট বি এটা হতে হবে তোমার 0। তার মানে এখানে দেখো আই এর সাথে আই গুণ করো, দেখো আই জে কে সিরিয়ালে আছে, তার মানে 2a² -2 এর সাথে -a গুণ করো, চলে আসবে +2, তারপর -4 এর সাথে 1 গুণ করো, চলে আসবে হচ্ছে -4। এইটুকুকে তোমার হওয়া লাগবে 0। বলছিলাম দ্বিঘাত সমীকরণ আসতে পারে। ডট প্রোডাক্টের শর্ত থেকে তুমি জানো যে এই জিনিসটা হইলে যদি হয় তবে এটা কি লম্ব হবে। এখন এখান থেকে এ এর মান বের করো, ডিরেক্ট তুমি ক্যালকুলেটরে তুলে দাও, এ এর মান বের করো, যেটা আসবে সেটাই উত্তর। বুঝতে পারছো? ওকে, সো এটা যেহেতু তোমার এখানে দ্বিঘাত সমীকরণ আছে, এ এর মান আসবে 2টা, এর মান আসবে 2টা। ওকে, ঠিক আছে, বুঝছো তো?
ডিরেক্টলি এটা ক্যালকুলেটরে তুলো, সলভ করো, যেটা আসবে সেটাই উত্তর। ওকে, এটা ক্রস প্রোডাক্টের ম্যাথ আমরা কালকে পড়বো। এটা দেখো, আচ্ছা ক্রস প্রোডাক্ট এখনো পড়ি নেই, সো এটা করা যাবে না। ক্ষেত্রফল কত, এটা করা যাবে না। মধ্যবর্তী কোণ কত, এটা করতে পারবো। কুয়েট 16-17, যে এবং বি এর মধ্যবর্তী কোণ কত। তার মানে মধ্যবর্তী কোণ জানি যে এ ডট বি, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট ডিভাইডেড বাই মডিউলাস অফ এ মডিউলাস অফ বি। ডট প্রোডাক্টের ভ্যালু কত, 2 আর -1, 2 আর -1 মানে -2, তারপর 2 আর +4 মানে 4 দুগুণে 8, 3 আর -5 তার মানে 3 5 15 -15 ডিভাইড বাই নিচে কি দুইটার মডিউলাস। এখানে মডিউলাস কত আসবে এটার ক্ষেত্রে, 4 + 16 20, 20 আর 5 25 মানে √45। এটার ক্ষেত্রে মান কত আসবে, 1 + 4 মানে 5, 5 আর 9 কত হয়, 5 আর 9 হয় হচ্ছে 14। সো এইটুকু ভ্যালু তুমি যদি কজ ইনভার্স দাও তাহলে তুমি এখান থেকে অ্যাঙ্গেলের ভ্যালুটা পেয়ে যাবা। সো আমাকে বলো অ্যাঙ্গেলের ভ্যালুটা এখানে কত আসে। সো আমরা যদি এখানে কজ ইনভার্স দিই, আসবে হচ্ছে এখানে হবে -2 + 8 -15 ডিভাইডেড বাই √45 ইন্টু √14। ওকে, সো আসে হচ্ছে 111 দশমিক সামথিং। সো 111.01, এটাই হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার উত্তর। খুবই ইজি ম্যাথ। ওকে, বাট আমি বলছি যে ইজি ম্যাথ হইলো এরকম এমসিকিউ প্রচুর আসে, প্রচুর আসে। কি বলছে, এফ একটা বল দেয়া আছে, এই ডি একটা ডিসপ্লেসমেন্ট বা সরণ দেয়া আছে, বলছে ডিওয়াই কত হলে কাজ শূন্য হবে। মানে এইটুকুর ভ্যালু কত হইলে, ওই ডিওয়াই এর ভ্যালু কত হইলে কাজটা শূন্য হবে। কৃতকাজ শূন্য হয় বা কৃতকাজের ফর্মুলা জানো কিনা জানি না, বা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে জানবা, সেটা হচ্ছে এফ। তোমরা ছোটবেলায় মনে হয় পড়ছো যে এফ গুণ এস, মানে এফ এস কস থিটা মনে হয় পড়ছো, তাই না? 9 10-এ এফ এস কস থিটা পড়ছো। এটা আসছে কই দিকে, আসছে হলো কৃতকাজ সমান হচ্ছে এফ ডট এস, বা তোমার বল এবং সরণ ভেক্টরের ডট প্রোডাক্ট। সো কৃতকাজ 0 হওয়া মানে এই ডট প্রোডাক্ট 0 হইতে হবে। সো ডট প্রোডাক্ট 0 ধরে ডিওয়াই এর মান বের করবা। সো এখানে আসছে কত, 3 5 15, তারপর এখানে আসছে কত -6 ডিওয়াই, তারপর 3 5 15 ইকুয়ালস টু 0, রাইট? এরকম আসে না? হ্যাঁ, এরকমই আসে। 3 5 15, 3 5 15 -6 ডিওয়াই। তার মানে যদি 0 হইতে হয় তাহলে অবশ্যই ডিওয়াই এর ভ্যালুটা 0 হওয়া লাগবে। না 0 না, সরি আমি ভুল করছি, 15 15 কাটাকাটি করে ফেলছি। বা এটা তো 15 প্লাস, এটাও 15 প্লাস, তার মানে +15 + 15 30, -30 -3 কে -6 দিয়ে ভাগ করলে ডিওয়াই এর ভ্যালু আসবে তোমার কত, 5। বুঝছো? বুঝতে পারছো ম্যাথটা? ওকে, ঠিক আছে, ডান। আরো কিছু ম্যাথ দেখি চলো। বুয়েটে আসছে 19-20, মানে গত আমাদের বছরের আগের বছরে, যে এত ভেক্টরের দিকে এত ভেক্টরের উপাংশ নির্ণয় করো। দেখো কার উপাংশ নির্ণয় করতে বলছে, এত ভেক্টরের। দেখো এই ভেক্টরটার উপাংশ নির্ণয় করতে বলছে। আমরা নাম দেই, এটা এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর, ঠিক আছে? এটা মনে করো বি ভেক্টর। তাহলে এই ভেক্টরের উপাংশ নির্ণয় করতে বলছে, তাহলে তুমি কি বের করবা? তুমি বের করবা এ কস থিটার ভ্যালু, তাই না? এই ভেক্টরের উপাংশ যেহেতু এইটা বের করবা। সো এইটা বের করতে হলে তোমাকে কি করতে হবে? এটা বের করতে হলে তোমাকে করতে হবে হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই মডিউলাস অফ বি। এটা করলে তুমি অভিক্ষেপ নির্ণয় করা পর্যন্ত তোমার হয়ে গেছে, যে এই ভেক্টরের দিকে এ ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করা পর্যন্ত তোমার হয়ে গেছে। বাট উপাংশের জন্য এই ভেক্টরটার একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে, বা বি ভেক্টরটার একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। বুঝছো? এই হচ্ছে তোমার উপাংশ। তাহলে তুমি ডট প্রোডাক্ট করো, ডট প্রোডাক্ট করলে তোমার ভ্যালু কত আসে? এখানে আসবে হচ্ছে 2 একে 2 প্লাস 3 একে 3, তাই না? এটা হচ্ছে তোমার ডটের ভ্যালু। নিচে বি এর মান কত, √1 আর 1 2। এখন বি এর একক ভেক্টর নির্ণয় করো, i প্লাস জে, নিচে হচ্ছে তাদের মান। তার মানে এটাই হচ্ছে তোমার কত বলো তো, এটাই হচ্ছে তোমার বি ভেক্টরের দিকে বা এই ভেক্টরের দিকে এই ভেক্টরের উপাংশ। এইটুকু করলে বুয়েটের 19 সালে 10 মার্কস পাওয়া যেত। বলো বুঝছো? 5i + 5j ডিভাইড বাই 2। বলো বুঝতে পারছো? 19 সালে কিন্তু 10 মার্কস পাওয়া যেত, কম না কিন্তু 10 মার্কস। ওকে, ঠিক আছে।
আচ্ছা, সো 1 নাম্বারটা আগামীকাল ক্লাসের পড়া। 2 নাম্বারটা বি এর দিকে এত এর অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ নির্ণয় করা। এখন কার? এর এর অভিক্ষেপ। তার মানে তোমার কাছে নির্ণয় করতে বলছে কি? তোমার কাছে নির্ণয় করতে বলছে এ কজ আলফা। এটা কেমনে নির্ণয় করবা? এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই মডুলাস অফ। এটা করলেই হয়ে যাবে। সো ডট প্রোডাক্ট করো, 5 10 50, তারপর 6 48, তারপর 8 9 72 মানে -72। বি এর মানটা কত? রুট ওভার এখানে আসবে হচ্ছে 25 প্লাস 36 প্লাস 81। সো এটাই হচ্ছে তোমার কি বি এর দিকে এর লম্ব অভিক্ষেপ। বের করতে পারছো? ক্লিয়ার? সবাই বের করতে পারছো? খুবই ইজি, রাইট? ওকে, তার মানে আমার ক্যালকুলেশন ভুল হলে ধরায় দিও। তার মানে এটাই হচ্ছে বি এর দিকে এ এর লম্ব অভিক্ষেপ। এটা দেখো। আচ্ছা, এটা নেক্সট ক্লাসের পড়া। এটা একটু কঠিন, আমি চাইবো এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে ট্রাই করো। যদি না পারো তাহলে আমরা পরবর্তী ক্লাস যেখানে আমরা ক্রস প্রোডাক্ট শিখবো সেখানে আমরা হচ্ছে এই জিনিসটা করে ফেলবো, ঠিক আছে? সো এইটা হচ্ছে বলছে যে বি ভেক্টরের লম্ব দিক বরাবর এই ভেক্টরের অংশক ডাব্লিউ। দেখো, বি ভেক্টরের লম্বের দিক বরাবর এই ভেক্টরের অংশক ডাব্লিউ, এই ডাব্লিউর উপরে এ ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। তার মানে লাস্টের কাজটুকু পারবা। ডাব্লিউ ভেক্টর যদি বের করতে পারো তাইলে তুমি সেটার উপর এ এর অভিক্ষেপ নির্ণয় করতে পারবা। বাট এই বি এর লম্ব দিকে এই ভেক্টরের অংশ যে ডাব্লিউ সেটা আগে বের করতে হবে। এটা একটা ট্রিক্স আমি বলে দিই বা একটু হিন্টস দিয়ে দিই। বি এর দিকে দেখো, বি এর দিকে এত এর অংশ বের করতে পারবা, বি এর দিকে এ এর অংশ বের করতে পারবা। তাইলে এ রে যদি 2 টুকরা করো, একটা অংশ বি এর দিকে থাকলে আর একটা অংশ বি এর লম্ব দিকে। তার মানে এ এর যতটুকু অংশ বি এর দিকে ওই মানটাকে যদি এ থেকে বিয়োগ করো তাহলে যেই ভ্যালুটা পাবা, যেই ভেক্টরটা পাবা সেটা বি এর লম্ব দিকে। এখন তার মানে তুমি ডাব্লিউ পেয়ে গেছো, এটা ওই ডাব্লিউ এর উপর এ এর অভিক্ষেপ বের করবা। সেটা তোমরা নিজেরা ট্রাই করবা। এটা একটু কঠিন, যদি না পারো নেক্সট ক্লাসে আমি করে দিব। ওকে, সো একটু মাথা কাটাবা। সো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা খুব সুন্দর করে আমাদের বৃশ্চিকার কনসেপ্টের পরে ভেক্টরের ডট প্রোডাক্ট নিয়ে যা কিছু ছিল সব কিছু খুব সুন্দর করে শেষ করছি। অ্যান্ড আশা করি খুব সুন্দর করে সবাই জিনিসটা বুঝছো। যদি ক্লাসটা খুব সুন্দর করে বুঝে থাকো তাহলে কমেন্টে বলো যে ভাইয়া খুব সুন্দর করে বুঝতে পারছি অ্যান্ড অনেকটা হেল্পফুল ছিল। ঠিক আছে, কোনো প্রশ্ন নাই থাকলে করতে পারো। আমি তোমাদের মাইক্রোফোন পারমিশন দিয়ে দিচ্ছি, ভয়েস অন করে কথা বলতে পারো। কার কোনো প্রশ্ন আছে? আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে ডট প্রোডাক্ট এত সুন্দর করে তুমি কোথাও ফিল করতে পারবে না, কারণ আমি জিনিস দেখছি। আমি নিজে ইউটিউবে শেখা মানুষ, আমি আমার পুরো ইন্টার লাইফে আমি কোনো কোচিং করি নাই, আমি কোনো দিন একদিন উদ্ভাসে যাই নাই, আমি কোনো কোচিং করি নাই। অ্যাডমিশনে এসে আমি উদ্ভাসে ভর্তি হয়েছিলাম, সেখান থেকে বইগুলো কালেক্ট করে আমাদের ম্যাক্সিমাম ক্লাস অনলাইনেই হইতো। সেখানে উদ্ভাসের ক্লাসগুলো আমি করতাম না, আমি ক্লাস করতাম ইউটিউবে, প্র্যাকটিস করতাম উদ্ভাসের বই থেকে। ঠিক আছে, সো আমি ঠেকা শিখছি হচ্ছে ইউটিউব থেকে। ঠিক আছে, সো ইউটিউবের কোথায় কি আছে মানে মোটামুটি আমার আইডিয়া আছে। আমি মোটামুটি অলমোস্ট ম্যাক্সিমাম ক্লাসই করছি। ইন্ডিয়ান ক্লাস বলো, আনএকাডেমির ক্লাস বলো, আনএকাডেমির নামও কল স্যারের ক্লাস বলো, ফিজিক্স সোলার ক্লাস বলো, মোটামুটি সব ক্লাসে আমি করছি। আমি ইউটিউবে পড়া মানুষ। ঠিক আছে, সো আমি খুব সুন্দর করে তোমাদের পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে আমি যেখানে ঠেকা শিখছি ওই জিনিসগুলো যেন তুমি প্রথম ক্লাসে পেয়ে যাও। আশা করি খুব সুন্দর করে জিনিসগুলোকে ফিল করতে শিখছো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আপনি তাহলে এইচএসসি তে কি কোনো কোচিং এ ছিলেন না? না, আমি পুরো ইন্টার লাইফে কোনো কোচিং এ ছিলাম না। বললাম তো অ্যাডমিশনে যে উদ্ভাসে ভর্তি হইছি, বইগুলো কালেক্ট করছি, বাট ম্যাক্সিমাম ক্লাস ইউটিউবে করতাম। তাহলে আপনি কোনো কোচিং এ ছিলেন না, প্রাইভেট এ ছিলেন না? না, কারো কাছে প্রাইভেট পড়ি নাই, কোচিংও করি নাই। আচ্ছা, এইটাই জানা ছিল। হ্যাঁ, সো 2020 সালে যদি আমি ইউটিউবে দেখে সবকিছু করতে পারি, এখন 2024 সাল, কন্টেন্ট আরো অনেক আপডেট হয়েছে। মানে কন্টেন্ট এখন আরো অনেক আগের থেকে প্রায় 3-4 গুণ হয়ে গেছে। এখন বাংলাদেশের টিচারদেরই অনেক ভালো ভালো কন্টেন্ট আছে,
সো এখন তোমরা চাইলে ইউটিউবে দেখে সব কিছু করতে পারো, ঠিক আছে? আমাদের সময় ইউটিউবে কোনো ফেমাস টিচার ছিল না। এখন তোমাদের সামনে কত অপরচুনিটি, ফিজিক্সে অমুক ভাইয়া অমুক ভাইয়া অমুক ভাইয়া অমুক ভাইয়া, কোন ভাইয়ের কাছে পড়বো। আমাদের সময় অপশন ছিল শুধুমাত্র অন্যরকম পাঠশালা আর 10 মিনিট স্কুল, আর কোনো অপশনই ছিল না। 10 মিনিট স্কুলে অপার ভাইয়ের যে কন্টেন্টগুলো আছে সেগুলো আপলোড হইতো, আর 10 মিনিট স্কুল অন্যরকম পাঠশালাতে তখন জুয়েল ভাইদের কন্টেন্টগুলো কিছুদিন আগে আপলোড হয়েছে, এরকম একটা অবস্থা। সো এখন তোমাদের কাছে অপরচুনিটি অনেক, মানে এখন ইউটিউবে দেখে সবকিছু শেষ করার মতো অবস্থায় তোমরা আছো। কিন্তু এখন বর্তমানে তোমাদের একটা সমস্যা হয়েছে, তোমরা জিনিসটাকে নিজে নিজে এক্সপ্লোর করতে ভয় পাও, তোমরা নিজে নিজে এক্সপ্লোর করতে পারো না। যে কারণেই একটা একাডেমিক ব্যাচের দরকার বা একটা কোচিং বা একটা কোর্সের দরকার, যেখানে তুমি হচ্ছে একটা রুটিন মাফিক ওয়েতে শেষ করো একজনের সাথে। সো আর কি ওই যে নিজের তাগে যাদের নাই তাদের জন্য আর কি কোর্সগুলো। বাট বর্তমান যুগে আমার মনে হয় যে কোর্সের কোনো দরকার নেই, ফ্রি ক্লাসই যথেষ্ট। হ্যাঁ বলো। কলেজ করার পর মানে বাইরে প্রাইভেট পড়ার সময় পাই না, আপনাদের সাথে লেগে আছে, তাহলে ভাইয়া আপনাদের সাথে থাকলে তো আমার পুরো জার্নিটা ভালো হবে না? হ্যাঁ, তুমি যদি নিজে পড়ো, নিজে না পড়লে তো হবে না। জি ভাইয়া সেটাই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।